আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিম আহমেদ সায়েম, আছি বুয়েটে। তো আমাদের যে এগ্রি ম্যাট টার্গেট 20 যে প্রোগ্রামটি যে আমরা ফ্রি কোর্সটি আমরা লঞ্চ করেছি, তার যে ক্রমাগত সিরিজ এর যে চতুর্থ লেকচার আজকে, সেটা হচ্ছে আমাদের সরলরেখা বা স্ট্রেট লাইনের উপর। কেমন? তো আমরা আশা করি যে আসলে তোমরা ইতিমধ্যে যে 3টি ক্লাস আপলোড হয়েছে তা সুন্দর করে দেখে আসছো, এবং এই ক্লাসগুলোর মধ্যে আমরা সুন্দরভাবে চেষ্টা করেছি যে আমি যে ডিফারেন্সিয়েশন এবং যে সার্কেল, এটা খুব সুন্দরভাবে গুছিয়ে আনার জন্য। আশা করি তোমরা যারা করেছো তারা উপকৃত হয়েছো। তো আচ্ছা, আমরা তাহলে আমাদের যে ক্রমাগত সিরিজের 4th লেকচার, 13টা লেকচারের মধ্যে চতুর্থ লেকচারটা তো আমরা দেখবো যে আসলে স্ট্রেট লাইনের উপর, ঠিক আছে, এই জিনিসটা দেখবো যে কি কি জিনিস পড়লে এবং এক্সারসাইজ করলে আমরা আসলে এগ্রিতে স্ট্রেট লাইন থেকে কমন আসতে পারে। ঠিক আছে, তো আমরা দেখবো। তো আসলে চলো শুরু করা যাক। আচ্ছা, দেখো, সরলরেখা যে চ্যাপ্টারটা, সেটা আমার যে এগ্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সরলরেখা চ্যাপ্টারটা এগ্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে মিনিমাম 3 কোশ্চেন্স কেম এভরি ইয়ার ইন এগ্রি এডমিশন, মানে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আমি দেখছি প্রায় প্রতিটার মধ্যেই অ্যাটলিস্ট 3টা করে আমার কোশ্চেন এই তোমার সরলরেখা থেকে আসছে। তার মানে বুঝতে হবে যে এটা আসলে কতটা গুরুত্ব। আমি এটাকে 4 স্টার দিছি, মানে এটাকে আমি তোমার 2টা ক্লাস নেব, ঠিক আছে। 2টা ক্লাসের মাধ্যমে এই জিনিসটা শেষ করা হবে, অর্থাৎ সরলরেখার উপরে 2টা ক্লাস হবে অ্যাজ লাইক ডিফারেন্সিয়েশন। ওকে, তো আমাদের যে সরলরেখার মধ্যে এগ্রি, সরলরেখার অনেক কিছু আছে, ঠিক আছে। সবকিছু লাগবে না এমসিকিউর জন্য, বিশেষ করে এগ্রির জন্য। কেমন? যেহেতু তোমরা ম্যাথ অ্যাসপিরেন্ট, তোমরা চাও খুব সহজ এবং শর্টকাটের মধ্যে, কম টপিকের মধ্যে যেন গুছিয়ে আনা যায়, যেন 100% কমন পড়ে, এবং আমি আশা রাখছি এগুলোর মধ্যে 100% কমন পড়বে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে এই সরলরেখা হতে এগ্রির জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, সেগুলো কি কি। তো সেগুলো হচ্ছে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ও দূরত্ব নির্ণয় সম্পর্কিত সমস্যা। কেমন? কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। বিভক্তিকরণ, যে একটা বিন্দু ওই রেখাটাকে কত ইস্টু কত অনুপাতে বিভক্ত করে দিছে, ঠিক আছে। ওই তোমার ধরো দুইটা বিন্দুর মাঝখানে একটা বিন্দু আছে, এটা কত ইস্টু কত অনুপাতে ওই রেখাংশটাকে বিভক্ত করছে। এটা হচ্ছে বিভক্তিকরণ। দুটি সরলরেখার সংযোগ, ঠিক আছে, দুটি সরলরেখার সংযোগ। তারপর হচ্ছে সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল এবং লম্ব রেখার সমীকরণ। অক্ষখণ্ডায়ন এবং ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা, অর্থাৎ একটা সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষকে তোমার যদি খণ্ডিত যে করে, এর কারণে যে সমস্যাগুলো হয় বা এর কারণে যে প্রবলেমগুলো আসে এ রিলেটেড, প্লাস হচ্ছে আমার এই রিলেটেড ক্ষেত্রফল রিলেটেড কিছু প্রবলেম। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা কোনো রেখা হতে কোনো বিন্দুর লম্ব দূরত্ব, এই জিনিসগুলো এখানে আলোচনা করা হবে। দুটি রেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত, যে দুটো রেখা যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে, মানে পরস্পরকে কি করে ইন্টারসেক্ট বা আমাদের ধরো একটা পয়েন্টে ছেদ করে, তাহলে তাদের মধ্যে যে দুইটা কোণ তৈরি হয়, একটা হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, এই কোণ সংক্রান্ত বিষয়। আর সবার শেষে হচ্ছে প্রতিবিম্ব সংক্রান্ত, সবার শেষে কি প্রতিবিম্ব সংক্রান্ত, যে আসে এই এই পয়েন্টের প্রতিবিম্ব কি। তো আমরা এই নিয়ে ঢাল নিয়ে আলোচনা করবো এর ভিতরে। কেমন? তো আচ্ছা, আমরা তাহলে ভিতরে ঢুকি, দেখি আসলে কি কি আছে। চলো দেখো, প্রথমত হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো ভাই, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থাকে তোমরা বলো এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থা। কেমন? এই এক্স একটা ওয়াই অক্ষ, তো এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। যে যদি এখানে একটা পয়েন্ট থাকে, ধরো এই বিন্দু, এটাকে ধরা হয় অরিজিন বা মূল বিন্দু। তো এর থেকে যদি এখানে একটা পয়েন্ট থাকে, এক্স ওয়াই পয়েন্টে ধরো একটা জিনিস অবস্থান করতেছে, তাহলে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এবং তার এই পর্যন্ত পৌঁছার উপায় হচ্ছে, এই পর্যন্ত আমরা যাব হচ্ছে এক্স, এবং এই পর্যন্ত যাব হচ্ছে ওয়াই। এবার আসো, এই জিনিসটা রিলেট করে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আনা হয়েছে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে পোল দিয়ে করা হয়। যেমন এটা হচ্ছে 0 পয়েন্ট, এবং এই 0 পয়েন্টের সাপেক্ষে যদি আমরা এই এক্স ওয়াই এর অবস্থান বের করতে চাই, তাহলে এই এক্স ওয়াই এর অবস্থান আমরা বের করব হচ্ছে যে এই পয়েন্ট থেকে তোমার ধরো এই অরিজিনের সাথে সে কত অ্যাঙ্গেল তৈরি করছে, প্লাস হচ্ছে এই অরিজিন থেকে এই পয়েন্টটার দূরত্ব কত। হ্যাঁ, এটাই হচ্ছে আমার হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কেমন? আর এটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, যে তুমি যদি যাও এভাবে এভাবে গিয়ে পৌঁছবা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে পোল থেকে কত অ্যাঙ্গেলে তুমি লম্ব বরাবর গেলে পাবা, মানে ওই পয়েন্টটাকে পাবা, সেটা হচ্ছে তোমার হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর এটা হচ্ছে আমাদের কি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। কেমন? আচ্ছা, পাই বাই টু, এন হচ্ছে আমাদের পাই, এরকম ভাবে এনে 3 পাই বাই 2 আছে, এখানে আছে 2 পাই। ঠিক আছে, এভাবে আসলে পোলার আর কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। তো এবার আসো যে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর কিভাবে করব। আচ্ছা, যে যদি একটা পোলার, আমি যে একটু আগে দেখাইলাম যে আর কি, এই দেখো, আর হচ্ছে এখান থেকে এর অবস্থানটা, তাহলে এতটুকের ভ্যালু কি থাকে বলতো? এতটুক ছিল এক্স এবং এতটুক ছিল ওয়াই। তাহলে আমরা যদি এটা একটা কি বলতো,
একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এক্স এর সম্পর্ক আর থিটার মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এক্স কে লেখা যায় কি বলতো? ভূমি বাই আমাদের যে ভূমি বাই অতিভুজ কি কজ এর, তাহলে আর কে লেখা যায় কি আর কস থেটা। ঠিক সেম ভাবে এই ওয়াই এর সাথে আর থেটার সম্পর্ক হচ্ছে যে দেখো এটা যদি থেটা হয় এটা লম্ব, তাহলে লম্ব লম্ব আর সম্পর্ক কি লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে তোমার কি ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থেটা। দ্যাটস মিন আমাদের যে ওয়াই সেটা হবে আর সাইন থেটা। ঠিক আছে, এবার আসো যে অ্যাঙ্গেলটা কিভাবে তুমি চেঞ্জ করবে, যে ভাইয়া অ্যাঙ্গেলটা কিভাবে আমি চেঞ্জ করব কেমন? তো অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য কয়েকটা জিনিস দেখতে হবে, চলো আমরা দেখি জিনিসটা। দেখো এটা হচ্ছে, এটা তো হয়ে গেল যে এক্স থাকলে কিভাবে চেঞ্জ করবো, ওয়াই থাকলে কিভাবে চেঞ্জ করবো। এবার আসো যে অ্যাঙ্গেল, হ্যাঁ এটা কত অ্যাঙ্গেলে বা কোন কোথায় আছে, এবার এই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে যে আমার এই পয়েন্টটা কোন চতুর্ভাগে আছে। ঠিক আছে, আমার এই পয়েন্টটা কি আছে, কোন চতুর্ভাগে আছে, এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা কেমন। আচ্ছা চলো দেখি, এবার যদি ফার্স্ট দেখো চতুর্ভাগের বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, যে দেখো চতুর্ভাগের বিষয়টা হচ্ছে যে ধরো এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কি ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট এর মধ্যে আমি যদি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কল্পনা করি এই এক্স এবং ওয়াই এ, তাহলে এখানে এক্স ওয়াই উভয় কি বলতো, এক্স ওয়াই উভয়ের ভ্যালু পজিটিভ থাকে। এই সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার এক্স এর ভ্যালু নেগেটিভ হয়ে যায়, ওয়াই এর ভ্যালু হয়ে যায় কি পজিটিভ। এই কোয়াড্রেন্টে তোমার এক্স এর ভ্যালুও নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এই কোয়াড্রেন্টে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু কি আমাদের ওয়াই এরটা নেগেটিভ। ওকে, ওয়াই এর যে ইয়েটা থাকবে সেটা নেগেটিভের হবে। এবার আসো যদি অ্যাঙ্গেলটা আমরা যদি একটা ইয়ে থেকে কি চেঞ্জ করতে চাইতেছি, আর এর ভ্যালু যেটা আছে, এই আর এর ভ্যালু তো ফিক্সড, আর এর ভ্যালু চেঞ্জ হবে না। ধরো এখানে আছে আর এর ভ্যালু, এখানে আছে আর এর ভ্যালু, এখানে আছে আর এর ভ্যালু। আচ্ছা থিটা যে বিষয়টা, থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে তোমার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটাটা কেমন। আচ্ছা এই যে দেখো থিটাটা কি ছিল, এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেলটা, রাইট এক্স এক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলটা ছিল। এবার আসো যদি প্লাস প্লাস হয়, অর্থাৎ আমরা কি বলছি দেখো তো, এখানে থিটার ভ্যালু আমরা কি পাবো, যদি এরকম হয় যে আর ইজ ইকুয়াল টু তোমার এক্স কস থিটা, আর ইজ ইকুয়াল টু যদি ওয়াই সাইন থিটা হয়, হ্যাঁ তাহলে তোমার সরি একটু ভুল হয়েছে এখানে একটু, সেটা হচ্ছে x ইকুয়াল টু x ইকুয়াল টু যদি r cos থিটা এবং y ইকুয়াল টু যদি r sin থিটা হয়, সুতরাং তোমার এই যে tan থিটা সমান সমান হবে কি y বাই x, তাহলে থিটার ভ্যালুটা আসলে কি হয়ে যাবে অ্যাকচুয়ালি tan ইনভার্স y বাই x। এবার আসো, এবার tan ইনভার্স y বাই x হলেই হবে না, আসলে জিনিসটা আছে কোথায় সেই জিনিসটা দেখতে হবে, যে y x এর ভ্যালুর উপর নির্ভর করবে থিটার ভ্যালুটা। থিটা কি, যে x অক্সিসের সাথে আমার কত কোণ তৈরি করতেছে, আমার এই যে বস্তুর অবস্থানটা সেটা x অক্সিসের সাথে কত কোণ তৈরি করতেছে। যদি প্রথম কোয়াড্রেন্টে থাকে, দেখো তো এ হচ্ছে কি জিরো লাইন না, প্রথম কোয়াড্রেন্ট কি জিরো লাইন, তাহলে যদি তুমি ঘড়ির কাঁটার দিকে যাও তাহলে দেখো কি হয় বলো তো, দেখো এখানে এটা কত অ্যাঙ্গেল তৈরি করতেছে এক্স অ্যাক্সিসের সাথে, ধরো থিটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, কত অ্যাঙ্গেল তৈরি করতেছে জিরো লাইনের সাথে, তাহলে জিরো প্লাস থিটা অ্যাঙ্গেল তৈরি করতেছে, কত অ্যাঙ্গেল জিরো প্লাস থিটা, তাহলে অ্যাঙ্গেল কত হলো শুধু থিটা হয়ে গেল। তাহলে তার যে অ্যাঙ্গেলটা আলটিমেটলি যেটা থাকতেছে সেটা থাকতেছে কত বলতো, tan ইনভার্স 1 y বাই x এ শুধু অ্যাঙ্গেলটা থাকতেছে, রাইট শুধু কি থাকতেছে অ্যাঙ্গেলটা থাকতেছে, রাইট শুধু অ্যাঙ্গেলটা থাকতেছে। এবার আসো যদি এই সেকেন্ড কোয়াড্রেন্টের জিনিসটা হিসাব করি, তাহলে কিন্তু দেখো সে এটা হচ্ছে তোমার, এইবার তার অবস্থানটা দেখো, এটা হচ্ছে পাই লাইন, এটা কি লাইন, এটা হচ্ছে পাই লাইন, এবং এটা হচ্ছে 3π/2 লাইন, এবং এটা হচ্ছে তোমার 2π লাইন। আমরা যদি সেম জিনিসটা এভাবে কল্পনা করি যে আসলে এবার তার অ্যাঙ্গেল কত বলতো, এক্স এক্সিসের সাথে তার অ্যাঙ্গেল কত, এই যে এটা এক্স এক্সিসের সাথে তার অ্যাঙ্গেলটা, রাইট রাইট কি রাইট না, অবভিয়াসলি এটাই হচ্ছে তার এক্স এক্সিসের সাথে সেকেন্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলটা কেমন। তো আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটার কথা চিন্তা করি, সেটা দেখো যে tan ইনভার্স 1 x বাই y, এটা তো থিটার ভ্যালুটা, tan ইনভার্স 1 x বাই ভ্যালুটা হচ্ছে শুধু থিটার ভ্যালুটা কেমন, থিটার ভ্যালুটা, বাট এক্স এক্সিসের সাথে অ্যাকচুয়ালি যে কোনটা তৈরি করতেছে সেটা হচ্ছে যে ধরো সে অ্যাকচুয়ালি কি করতেছে বলতো, এই পুরাটা যদি পাই হয়, দেখো আমরা এক্স এক্সিসের এটা হচ্ছে তার থিটার ভ্যালুটা, বাট হচ্ছে আমার বের করতে হবে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করতেছে,
এক্স এক্সিসের ধরো যেহেতু আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রওনা দিচ্ছি, তাহলে আমার ধরতে হবে যে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করতেছে। এখন এইটুক এই পুরোটা হচ্ছে পাই, তাহলে পাই থেকে কতটুক সে এক্সট্রা ইয়ে করছে, এক্সট্রা ব্যাকে গেছে বলতো থিটা। দ্যাটস মিন এর ভ্যালু কত হবে পাই মাইনাস থিটা, অর্থাৎ পাই থেকে থেটা গড় পিছনে আছে, মানে পাই থেকে থেটা পিছনে আছে তার অবস্থানটা। ওকে ওকে, এবার আসো যদি আমরা এই থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে চিন্তা করি, এবার আমরা ঘুরবো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। কি দিকে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হচ্ছে মাইনাস থেটা। ঘড়ির কাঁটার দিকে কি বলতো? মাইনাস থেটা। ঘড়ির কাঁটার দিকে মাইনাস থেটা, অর্থাৎ আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। যদি দেখো অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, এই যে এই জগতে একটা দিককে যদি তুমি পজিটিভ ধরবে এর বিপরীত সাইড অলওয়েজ নেগেটিভ হয়। এটাই হচ্ছে জগতের নিয়ম, যে তুমি যদি একটা দিককে পজিটিভ ধরবো তার ঠিক সম্পূর্ণ বিপরীতটা নেগেটিভ হয়। যেমন আমরা এই দিক বরাবর যদি পজিটিভ ধরতেছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দ্যাটস মিন ঘড়ির কাঁটার দিকে হচ্ছে আমার নেগেটিভ হবে। তাহলে এই বিন্দুতে দেখো যে কত, এই জিরো লাইন থেকে সে থিটা মাইনাস থিটা কি এদিকে চলে আসছে, তাহলে তার যে অ্যাঙ্গেলটা হবে কি মাইনাস থিটা করে আছে। তার পজিশন কি আছে বলতো? এই ফোর্থ কোয়াড্রেন্টে তার পজিশন হচ্ছে মাইনাস থিটা। তাহলে হয়ে যায় কি tan ইনভার্স 1 y বাই x। তাহলে থিটার সামনে মাইনাস না রেখে মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিলে তখন তার অবস্থান কি হয়ে যাবে কি মাইনাস tan ইনভার্স 1 y বাই x। ওকে ওকে, এবার আসো যে থার্ড কোয়াড্রেন্টের কথা চিন্তা করো। এবার সে থার্ড কোয়াড্রেন্টের কথা তুমি যদি চিন্তা করো, এবার সে 6m ঘড়ির কাঁটার বিপরীত দিকেই থার্ড কোয়াড্রেন্টে চিন্তা করো। তাহলে এ বরাবর যদি এটারে তোমার ধরো, হ্যাঁ এ বরাবর তুমি ধরতেছো এটা কি কি বলতো, এটাকে এ বরাবর ধরতেছো হচ্ছে পাই, তাহলে তার বিপরীত দিকে গেছে মাইনাস পাই। আচ্ছা, এবার আসো যে জিনিসটা আমরা যদি দেখি যে এভাবে সে ঘুরে এই পয়েন্টে, আমার এবার তার পজিশনটা বের করতে হবে। তার যে আর এর ভ্যালু তো সবকিছুর জন্য ফিক্সড, শুধু তার পজিশনটা চেঞ্জ হয়। তাহলে তার পজিশনটা এবার কি হবে বলতো? পজিশনটা হচ্ছে এক্স এক্সিসের সাথে কত আছে বলতো? থেটাই আছে। জিরো লাইনে এক্স এক্সিসের সাথে থেটাই আছে, তাহলে tan ইনভার্স 1 কত হয়ে গেছে y বাই x হয়ে গেছে। বাট সেটা কোন লাইনের বলতো? মাইনাস পাই বাই 2 লাইনের এই পাশে আছে, দ্যাটস মিন মাইনাস পাই বাই 2 প্লাস এই পাশে, ঠিক আছে মাইনাস পাই বাই 2 এই পাশে, যেহেতু বেশি আছে মাইনাস পাই বাই 2 থেকে কি আছে বেশি আছে, এজন্য মাইনাস পাই বাই 2 সরি মাইনাস পাই নট পাই বাই 2 মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1 y বাই x। এটা হচ্ছে তার অবস্থান ভিন্ন ভিন্ন চতুর্ভাগে। কেমন? আচ্ছা, তাহলে এই দেখো যে তোমার এই ফার্স্ট কোয়াড্রেন্টে এটা, সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার এটা, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে তারা আসলে ইয়েভাবে আমি যেটা করছি সেটা এভাবেও করা যায়, অন্যভাবেও করা যায়। অন্যভাবে হচ্ছে যে ধরো আমরা যদি এভাবে এবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে কল্পনা না করে ঘড়ির কাঁটার দিকে কল্পনা করি, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে কল্পনা করলে আমরা যদি এটাকে ঘড়ির কাঁটার দিকে কল্পনা করি, তাহলে দেখো পাই আসার পর সে আর কি থিটা আগাই গেছে না, পাই আসার পর কি থিটা আগাই গেছে না তার পজিশনটা, তাহলে এই পজিশনে তারটা কি হয়ে যায় পাই প্লাস থেটা কি ছিল tan ইনভার্স 1 y বাই x। এই যে থিটা সমান সমান কি ছিল বলো তো? থিটা সমান সমান ছিল হচ্ছে tan ইনভার্স 1 y বাই x। ঠিক আছে, এটা হচ্ছে তার থার্ড কোয়াড্রেন্টের অবস্থা। ওইভাবেও হিসাব করা যায় যদি আমরা এভাবে আসি, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আসি। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে আসলে। তাহলে এই জিনিসটা জাস্ট একটা জেনারেলাইজ বোঝার জন্য আর কি, যারা আসলে মনে নেই জিনিসটা আসলে কিভাবে আসে। তো আশা করি এই জিনিসটা সবাই মনে রাখবে। কেমন? এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এই যে এখানে আছে। আচ্ছা, তো ঠিক আছে, এবার এই জিনিসটা আমরা দেখলাম যে আসলে কিভাবে কি চেঞ্জেসটা হয় এবং পজিশনটা কিভাবে চেঞ্জ হয়। যে এক্স ওয়াই এর সাপেক্ষে যে আর এর ভ্যালু তো অলওয়েজ ফিক্সড, কারণ আর সমান সমান কি বলতো? আর সমান সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটার ভ্যালু কি চেঞ্জ হওয়া পসিবল না। ঠিক আছে, এক্স আর একটা নির্দিষ্ট এক্স আর ওয়াই এর জন্য এই জিনিসটা অলওয়েজ সেম। এক্স এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক, এটা আসলে আর এর ভ্যালুকে আল্টার করে না। বাট আর এর ভ্যালুটাকে যেটা আল্টার করে সেটা হচ্ছে তোমার এই যে থিটার ভ্যালুটাকে যে আল্টার করে সেটা হচ্ছে এক্স ওয়াই কি পজিটিভ না নেগেটিভ। কারণ কোয়াড্রেন্ট ব্যবস্থা অনুযায়ী সেটা কোন চতুর্ভাগে আছে সেটা হচ্ছে তার এই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে, তার এক্সাক্ট পজিশনটা। কেমন? আচ্ছা, এবার আসো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক তোমার এত হলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক বের করো। দেখো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে মানে কি? পোলার স্থানাঙ্ক মানে এটা দেওয়া মানে বোঝায় আর থেটা দেওয়া। পোলার স্থানাঙ্ককে প্রকাশ করে আর থেটা দিয়ে, ঠিক আছে। আর কার্তেশীয় স্থানাঙ্ককে প্রকাশ করে হচ্ছে এক্স ওয়াই দিয়ে। ওকে, কার্তেশিয়ান কোঅর্ডিনেটকে আমাদের যেটা প্রকাশ করে সেটা হচ্ছে এক্স ওয়াই দিয়ে, আর পোলার স্থানাঙ্ককে আর থেটা দিয়ে। তাহলে এখানে দেওয়া আছে মানে আর হচ্ছে 2, হ্যাঁ, এবং হচ্ছে থেটা যেটা দেওয়া আছে থেটা হচ্ছে 120 ডিগ্রি। এবার আসো বলছে একে কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায়, এগ্রি 22 তেইশের কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন, যে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি করে তাকে কনভার্ট করো। তাহলে কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, এর জন্য কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা কি এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থাই হচ্ছে কি কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমাদের এক্স কে কি লেখা যায় বলো তো? এক্স হচ্ছে আর cos থেটা এবং ওয়াই হচ্ছে কি বলতো?
আর সাইন থেটা। কোথা থেকে পাইলেন ভাইয়া? আমরা এই জিনিসটা এই যে দেখো এখান থেকে পাইছি, প্লাস হচ্ছে আমি এখানে দেখাই দিয়েছি কিভাবে আসলো জিনিসটা। আচ্ছা, এবার এই জিনিসটা খেয়াল করো, আর এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু কস 120 ইন্টু আর এর ভ্যালু 2 ইন্টু সাইন 120। কজ 120 এর ভ্যালু কত বলো তো? কজ 120 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে 2 ইন্টু মাইনাস হাফ কমা এটা হচ্ছে 2 ইন্টু রুট 3/2, তাহলে আলটিমেটলি হয়ে যায় কি -1√3। তাহলে -1√3 হচ্ছে তার এক্সাক্ট স্থানাঙ্কটা, ঠিক আছে? এটা হচ্ছে কার্তেশিয়ান হিসেবে তার স্থানাঙ্কটা, এবং এটা আসলে স্বাভাবিক বিষয়। দেখো যদি বলা যাবে গ্রাফের, জাস্ট এটা এত কাহিনী করতে হবে না, বাট জাস্ট তাও বোঝার জন্য যে দেখো এই জিনিসটা আছে কোথায় বলো তো? এটা আছে 2 আছে, ঠিক আছে, বাট এর পজিশনটা কি? এক্স অ্যাক্সিসের সাথে সে 120 ডিগ্রি কোণ তৈরি করা আছে, যেহেতু কোণটা নেগেটিভের না, মানে হচ্ছে পজিটিভ দিকে, দ্যাটস মিন আমার সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে এইভাবে গেছে সে 120 ডিগ্রি, এই 120 ডিগ্রি কোন একটা পয়েন্টে সে আমাদের এই পুরোটা 120 ডিগ্রি, তাহলে সে এখানে আছে। এটা কোন কোয়াড্রেন্টে বলো তো? 90 ডিগ্রি, 90 ডিগ্রির পরে সে আরো 30 এক্সট্রা গেছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার দেখো তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি মাইনাস প্লাস ছিল না? দেখো তো মাইনাস প্লাস আসছে কিনা, দ্যাটস মিন আমার অ্যান্সারটা সঠিক। তাহলে এটা হচ্ছে কি এ, ইজি না? রিসেন্ট ডিগ্রিতে কিন্তু জিনিসটা আসছে। এবার আসো, এবার ঠিক বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা সুন্দর কোশ্চেন, উল্টা জিনিসটা দেওয়া আছে। কি আছে বলতো? উল্টা জিনিসটা দেওয়া আছে যে যদি এত স্থানাঙ্ক হয়, এটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ এক্স ওয়াই দেওয়া আছে, আমাকে বলছে পোলার স্থানাঙ্ক কত বের করো, পোলার স্থানাঙ্ক কত বের করো। এর জন্য আর বের করতে হবে, আর সমান সমান আমি কি বলছি, √x² প্লাস y²। আর বের করাটা কোনো ম্যাটারই না, এটা একদম ইজি। -1 হোল স্কয়ার প্লাস হচ্ছে √3 হোল স্কয়ার, দ্যাটস মিন হয়ে গেছে কি 1 প্লাস 3 হয়ে গেছে কি √4, দ্যাটস মিন হচ্ছে আমাদের 2। এখন দেখো, এখন অপশন টেস্ট করলেই হবে না, কারণ তিনটার মধ্যে 2 আছে। এবার আমরা বের করতে হবে অ্যাঙ্গেলটা কত, কেমন? এবার আমরা তাহলে অ্যাঙ্গেলের দিকে দেখা যাক যে অ্যাঙ্গেলটা কত। আচ্ছা দেখো, এনে কি আছে বলো তো? এনে এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, ওয়াই এর ভ্যালু হচ্ছে কি আমাদের পজিটিভ। তাহলে এবার দেখতে হবে যে সেটা কোন কোয়াড্রেন্টে আছে। দেখো কোয়াড্রেন্ট অনুযায়ী এটা হচ্ছে প্লাস প্লাস, হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না? এটা কি কোয়াড্রেন্টে আছে? যেহেতু মাইনাস প্লাস স্থানাঙ্কটা আছে, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে চলো তো সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কি হয়? দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই মাইনাস tan ইনভার্স 1 y/x। দ্বিতীয় চতুর্ভাগে হলে কি পাই মাইনাস tan ইনভার্স 1 y/x। যেটা মনে রাখবে সে কি এটা ভুল করবে? করবে না। দেখো তাহলে শুরু করা যাক। দেখো দ্বিতীয় কোয়াড্রেন্টে ছিল, যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে পাই মাইনাস tan ইনভার্স 1, আচ্ছা এই জিনিসটা মনে রাখতে হবে, এই সবগুলোর সামনে একটা মড আছে, ঠিক আছে? মড আছে মানে মডুলাস আছে, ঠিক আছে? মডুলাস আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা তো এখানে যে তাহলে আমার অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? পাই, আচ্ছা এটা তো ওইটার মধ্যে, কেমন? পাই মাইনাস tan ইনভার্স 1 মডুলাস অফ মাইনাস √3/1, যেহেতু y/x ছিল না এখানে, দেখো তো এখানে কি ছিল? y/x ছিল না? এই যে y/x ছিল। তাহলে আমাদের এই জিনিসটা দেখো কি আসে, এত যেহেতু মড আছে, তাহলে আমরা কি বলতে পারি? পাই মাইনাস tan ইনভার্স 1 √3। tan ইনভার্স 1 √3 কিন্তু একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। tan কতর মান √3 মনে করো তো, tan π/3 মানে 60 ডিগ্রির মান √3। দ্যাটস মিন অ্যাঙ্গেলটা কত হইতাছে বলো তো? থিটা যেটা আমরা বের করতে চাইতেছি, এই থিটাটা কত? এটা হচ্ছে পাই মাইনাস π/3। এটা যদি তুমি করো, কমন গেলে 3, তাহলে থাকে কি 3π মাইনাস পাই, তাহলে থাকে কত 2π/3। তাহলে আলটিমেটলি কত হইছে বলো তো? তাহলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে? আর থিটা সমান সমান কত বের হইছে আমাদের? 2π/3, রাইট? 2π/3 কোনটা? 2π/3, এই যে সি, ঠিক আছে? একদম ইজি ছিল না? এবং এটা থেকে মানে বেস্ট কোশ্চেন আসে, আমি যা দেখছি মোটামুটি ভাবে স্থানাঙ্ক ব্যবস্থা, রূপান্তর এটা খুব বেশি আসে। আচ্ছা আচ্ছা এটা আর, হ্যাঁ আচ্ছা এবার দেখো, এটাও একটা এগ্রি কোশ্চেন যে আর ইকুয়াল টু যদি 4a কোসেক থিটা ইনটু কট থিটা পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো, করলে কি হবে বা প্রকাশ করলে কি হবে? দেখো এটা একটা পোলার সমীকরণ, একে যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে নেই, হ্যাঁ পোলার সমীকরণটাকে যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ব্যবস্থায় নেই, তাহলে কি হবে? দেখো পোলার আর কার্টেসিয়ানের মধ্যে আমরা জিনিসটা দেখছি, কয়েকটা জিনিস দেখছি। যদি আর ইজ ইকুয়াল টু হচ্ছে সরি নট আর, এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, এই জিনিসটা আমরা জানি।
এবং y ইজ ইকুয়াল টু হচ্ছে r sin θ, এটা আমরা জানি, রাইট? এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার কমন জিনিস। এবার আসো এই জিনিসটার ক্ষেত্রে কি সাইন কজ আছে? কোনো সাইন কজ নাই। এবং আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আর স্কোয়ার যেটা, সেটা কিন্তু তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখবে এটা লিখে আসছি কিন্তু সামনে, ঠিক আছে? এই তিনটা জিনিস জানি পোলার এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে যে সমস্যাগুলোর সমাধান করার জন্য এই তিনটা জিনিস লাগবে। দেখো আর ইকুয়াল টু 4a কোসেক থিটা ইনটু কট থিটা। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে আমার লাগবে কি সাইন আর কস দেখতেছি, স্থানান্তরের জন্য আমার কি লাগবে সাইন কস লাগবে। এখানে কি সাইন কস আছে? নাই, কোসেক কট আছে, বাট এগুলো কিন্তু আমি সাইন কসে ভাঙাতে পারবো, রাইট? সাইন কসে ভাঙাতে পারবো। তাহলে এখানে হয় কি আর ইকুয়াল টু লেখা যায় 4a ইনটু এটাকে লেখা যায় 1 বাই sin থিটা ইনটু এটাকে লেখা যায় কি বলো cos থিটা বাই sin থিটা। তাহলে হয়ে যায় কি sin থিটা স্কয়ার, এটার ওই পাশে যদি পাঠাই দেই আর স্কয়ার এটাকে যদি ওই পাশে তুমি পাঠাই দাও তাহলে হয় কি আর ইনটু sin স্কয়ার থিটা সমান সমান কি হয়ে গেছে 4a cos থিটা। ঠিক আছে, ওকে। এবার দেখো যে আমি যদি বলি যে এই sin স্কয়ার থিটা, হ্যাঁ, তো দেখো আমি উভয় পাশে যদি আর দিয়ে গুণ দিয়ে দিই, উভয় পাশে কি দিয়ে গুণ দিয়ে দিই? আর দিয়ে গুণ দিয়ে দিই, কারণ আমার আর থিটাটাকে সরাইতে হবে। আর দিয়ে গুণ দিয়ে দিই যদি উভয় পাশে থাকে কি আর স্কয়ার sin স্কয়ার থিটা, এই পাশে থাকতেছে কি বলতো 4a আর cos থিটা। কারণ আমি দেখতেছি যদি আর দিয়ে গুণ দেই তাহলে আর cos থিটা আকারে চলে আসে, এখানে আর sin থিটা হোল স্কয়ার আকারে চলে আসে, কারণ আর cos থিটা আর sin থিটার মান আমরা জানি, রাইট? রাইট। তাহলে এই জিনিসটাকে লেখা যায় কি বলতো আর sin থিটা, এই জন্য আমরা আর দিয়ে গুণ দিছি, ঠিক আছে? আর sin থিটা হোল স্কয়ার। এখানে কি আছে 4a, 4a ইনটু কি লেখা যায় আর cos থিটা, ব্র্যাকেটে দিলাম এটা আর কি গেল। আর sin থিটা কি বলতো আর sin থিটা হচ্ছে আমাদের y, তাহলে এটা কি হয়ে যায় y স্কয়ার। ঠিক আছে, এবার আসলে 4a আর cos থিটা কি বলতো আর cos থিটা হচ্ছে x, হয়ে গেছে না? এনে কি কোনো আর আর থিটা আছে? কার্টেসিয়ান সমীকরণে যদি নিয়ে নেই তাহলে আর আর থিটা থাকবে না, তাই না? আর থিটাকে যদি আমি এক্স ওয়াই মাধ্যমে নিয়ে আসতে পারি সেটাই কার্টেসিয়ান মানে চলে আসছে, এই এম এগুলো ধ্রুবক, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে চেঞ্জ করলে কি হয় y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এটা কোনটা এ, y স্কয়ার ইকুয়াল টু 4ax হচ্ছে আমার যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে জিনিসটাকে নেই। আচ্ছা, এবার আসো তাহলে এই হচ্ছে তোমার চেঞ্জেসের বিষয়গুলো, যে একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা মানে যে পদ্ধতি, এই পদ্ধতিতে নেওয়ার যে ইয়েগুলো। আশা করি জিনিসটা তোমরা প্র্যাকটিস করলে এগুলো বেশি আসে, কেমন? প্র্যাকটিস করলে খুব ইজিলি পারবা। আচ্ছা, এবার আসো দুইটা বিন্দুর দূরত্ব, হ্যাঁ, দুইটা বিন্দুর দূরত্ব। বিন্দু দূরত্ব বলতে বোঝায় তাদের একটা আসলে সরল রৈখিক দূরত্ব, হ্যাঁ। এখন এগুলো কিন্তু দুইটা বিন্দু সরল রৈখিক দূরত্ব। এখন এই দুইটা বিন্দু এটা এভাবে লম্বা, এভাবে সরল রৈখিক ভাবে যেতে পারি, এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, বাট আমরা যে জিনিসটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে সরল রৈখিক দূরত্ব। দুইটা বিন্দুর কি দূরত্ব? সরল রৈখিক দূরত্ব কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, কেমন? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এবং পোলার কোঅর্ডিনেটে। তো এই জিনিসটা হচ্ছে দেখো যে দুইটা পয়েন্ট যদি একটা এই x1 y1, হ্যাঁ, একটা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় xy স্থানাঙ্ক ব্যবস্থায় একটা পয়েন্ট হচ্ছে x1 y1 এবং আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2 যদি হয়, তাহলে এই দুই পয়েন্টের যে দূরত্ব, এই দুই পয়েন্টের দূরত্ব যদি আমরা d ধরি, তাহলে এই d দূরত্ব হবে যে এই দুইটা পয়েন্টের ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার, ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস তাদের কুটিদ্বয়ের অন্তরের স্কয়ারের বর্গমূল। ওকে, এটা হচ্ছে একদম ইজি, যে x স্থানাঙ্কের যে বিয়োগফলের স্কয়ার প্লাস হচ্ছে y স্থানাঙ্কের বিয়োগফলের স্কয়ার বর্গমূল। এটাই হচ্ছে তাদের সরলরৈখিক দূরত্ব। আমরা পুরো লম্ব বরাবর যেটা যাবে সরলরৈখিক দূরত্ব। কিন্তু এই দুইটা জিনিসকে যদি আমরা এভাবে না দিয়ে আমি এভাবে দিতাম যে ভাইয়া এটা এভাবে আছে, যে ধরো এনে আছে হচ্ছে 2 পাই বাই 6, পাই বাই ধরো 3 আছে, এনে একটা আছে হচ্ছে 4 পাই বাই 6, ঠিক আছে? 4 পাই বাই 6, হ্যাঁ, দুইটা ইয়াতে আছে, আমি এটা সুন্দর করে লিখি। ধরো দুইটা ইয়াতে আছে, একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটা হচ্ছে 2 পাই বাই 3, এটা হচ্ছে আমাদের 4 পাই বাই 6। তাহলে বলছে এরকম যদি পোলার কোঅর্ডিনেট এবার থাকে, তাহলে এই দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কিভাবে বের করবা? সেটা বের করবা আমাদের পোলার স্থানাঙ্কের ব্যবস্থা ও দূরত্ব নির্ণয় সূত্র আছে, সেটা হচ্ছে যে এই আর দুইটার যে মড, এটার আর একটা প্রথমটার যে অবস্থানের যে দূরত্ব, মানে তার এই অরিজিন থেকে তার যে এই দূরত্বটা, ডিরেক্ট দূরত্বটা, এই হচ্ছে r1 যদি ধরি,
এবং এই দূরত্বটাকে যদি r2 ধরি তাহলে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 ইনটু cos অফ θ1 মাইনাস θ2। ঠিক আছে, θ1 মাইনাস θ2। এবার থিটা তুমি কি যেটাকেই ধরো, ব্যাপার না, কারণ cos মনে রাখবা থিটার ভ্যালু তুমি যেটাকেই ধরো। ভাই আমি কি প্রথমটাকে ধরবো না দ্বিতীয়টাকে ধরবো, π/6 কে ধরবো না π/3 তে ধরবো? সেম, কারণ হচ্ছে আমার যে cos মাইনাস থিটা সমান সমান হচ্ছে কি cos থিটা। অর্থাৎ আমার এই বিয়োগফলের মধ্যে মাইনাস আসুক প্লাস আসুক ম্যাটার করে না, দ্যাটস ওয়াই তুমি যেটাকেই আগে নাও যেটাকেই পরে নাও কোনো ম্যাটার না, কেমন? আচ্ছা, এবার আসো, দেখো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা থেকেও কোশ্চেন আসতে পারে, কেমন? এবার আমি কি করছি হচ্ছে এবার একটু উল্টা কাজ করছি। উল্টা কাজটা করছি বলতে যে আমি বলছি যে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ধরো এই বিন্দুটা হচ্ছে তোমার এ, হ্যাঁ, এটা হচ্ছে ভি। এখন কিন্তু দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হলে তারা সেম স্থানাঙ্ক ব্যবস্থায় থাকতে হবে। হয় তুমি এটাকে কার্টেশিয়ানে নিতে পোলারে নিতে হবে, নয় এটাকে কার্টেশিয়ানে আনতে হবে, যে কোনো একটাকে এনে দেন দূরত্ব বের করতে হবে, কেমন? এবার দেখো এই জন্য আমরা অলওয়েজ চেষ্টা করবো যে কার্টেশিয়ানই রাখার জন্য, কারণ এর জন্য কজের ঝামেলা মামেলা এইসব ঝামেলা, এই জন্য পোলারে আমরা আসলে এরকম দেওয়া থাকলে পোলারে নির্ণয় করবো না, কেমন? যদি কেউ এক্সপার্ট হও প্র্যাকটিস করতে করতে দেন ইউ ক্যান ডু, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এই জিনিসটা দেখো, এটাকে যদি আমরা x y স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে আসি সেটা কি হয় বলতো? x সমান সমান হয়ে যায় 3 ইনটু cos π/3 আর y ইজ ইকুয়াল টু হয়ে যায় 3 ইনটু sin π/3। cos π/3 এর ভ্যালু কত বলতো? হাফ, দ্যাটস মিন এটা ভ্যালু হয়ে যায় কি 3/2। এর π/3 বা 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 3√3/2। ঠিক আছে, sin π/3 এর ভ্যালু হচ্ছে √3/2। ঠিক আছে, তাহলে এই দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা বের হয়ে গেল। দ্যাটস মিন দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ পয়েন্ট, একটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্টের স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে √3 - 3, বি পয়েন্টের হচ্ছে 3/2, তোমার হচ্ছে 3√3/2। ঠিক আছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে। এবার বলছে এদের তুমি দূরত্ব বের করে দেখাও। তাদের মধ্যবর্তী দূরত্ব যে এবি দূরত্ব হবে √ যে তাদের ভুজদ্বয়ের অন্তর, তাদের ভুজ কত 3/2, মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস, তাহলে প্লাস এর √3, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস হচ্ছে কুটিদ্বয়ের অন্তরের বর্গ, কুটি কত এই দুইটা, তাহলে কুটিদ্বয়ের অন্তরের বর্গ 3√3/2 মানে হচ্ছে প্লাস এর 3 এত হলো স্কয়ার। এটা জাস্ট ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে কি এত একক। ঠিক আছে, এটাই आंसर। ইজি না? একদম ইজি, জাস্ট তোমার কোন স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি আসলে এটা বের করতে চাইবে, কেমন? আচ্ছা, এবার দেখো একটা সুন্দর একটা ম্যাথ, এটা কিন্তু তোমার এগ্রিতে আসছে, জাস্ট 18-19 আসছে, মোটামুটি ভাবে রিসেন্টলি, যে গুচ্ছের আগে। আচ্ছা, তো এবার আমার জিনিসটা দেখতে হবে যে দেখো কি বলছে জিনিসটা পড়ো, এরকম কোশ্চেন আসার পসিবিলিটিস বেশি, কেমন? বুঝতে হবে জিনিসটা। দেখো কি এটা একটা টেকনিক দিয়ে আমরা সলভ করবো, হ্যাঁ। তো বইয়ের মধ্যে, বইয়েরই ম্যাথ, দেখো এ বি সি স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। তা কি স্থানাঙ্ক? এবিসিডি সামান্তরিকের 3টি শীর্ষবিন্দু, মানে এই তিনটা হচ্ছে এবিসিডি একটা সামান্তরিক আছে যেটার 3টা শীর্ষবিন্দু হলে ডি এর স্থানাঙ্ক কত? এবিসিডি সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে ডি এর স্থানাঙ্ক ব্যবস্থা কত? এর আগে একটা জিনিস জানতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আবারও বলতেছি, এটা হচ্ছে কমন জ্যামিতির একটা জিনিস যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে হচ্ছে যে যদি এটা একটা সামান্তরিক, আচ্ছা আমি সামান্তরিকটা একটু সুন্দর করে আঁকি। তোমার ধরো যদি এটা একটা সামান্তরিক হয়, হ্যাঁ, সে একটা সামান্তরিকের শর্ত কি যে বিপরীত বাহুগুলো কি হয় বলতো? সমান হয় এবং কোণগুলো 90 ডিগ্রি হয় না সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক হচ্ছে এই যে দেখো এইটার সাথে এটা সমান, এটার সাথে আবার এইটা সমান, অর্থাৎ তাদের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, এটা যদি হয় তোমার এ, এটা যদি হয় তোমার বি, এটা যদি হয় সি, এটা যদি হয় ডি, হ্যাঁ, তার কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করছে, তার কর্ণদ্বয় কি করছে, যে বিন্দুতে ছেদ করছে, মনে রাখবা এই ছেদ বিন্দুটা এই কর্ণদ্বয়কে কি করে সমদ্বিখণ্ডিত করে দেয়। এই যে বিডি এবং এসি এই দুটো কর্ণ কিন্তু সমান না, বাট হচ্ছে তোমার এই যে এটা এসে তাদেরকে সমদ্বিখণ্ডিত করে দিতেছে। ঠিক আছে, এই যে দুইটা পয়েন্ট যে মিলিত পয়েন্ট, এই মিলিত পয়েন্টটা কি করে দিতেছে? সমদ্বিখণ্ডিত করে দিতেছে। আচ্ছা, বোঝা গেছে আশা করি? হ্যাঁ, বোঝা গেছে যে সমদ্বিখণ্ডিত করে দিচ্ছে, এই জিনিসটা মাথায় রাখো। এরপরে আসো যে এবার বলেন ভাইয়া আমি যে এবিসিডি দিছি আমি কি ডিরেক্ট এখানে বসাই দেবো এবিসিডি এগুলো? না ভাইয়া, দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে কোয়াড্রেন্ট সিস্টেম আকারে বসাও, তাহলে সুন্দরভাবে মিলবে। তো দেখো এই জিনিসটা দেখো, এখন এটা ধরো
এই পাশটা ধরো হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এটা ধরো হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ধরো হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এই পাশটা এটা ধরো হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, যদি ধরো দেখো যে এই যে এ এ কি আছে 2-4 প্লাস মাইনাসে আছে, এটা কি ফোর্থ কোয়াড্রেন্টে, দ্যাটস মিন এ কে আমরা এই জিনিসটা লিখতে পারি। কেমন, এ কে আমরা কি করতে পারি, এই জিনিসটা লিখতে পারি। এখন ভাইয়া যদি এখন যদি তুমি এভাবে ধরতে, হ্যাঁ ধরা যায়, বাট আমি হচ্ছে এই জিনিসটা টেকনিক এভাবে ইয়ে করতাম আর কি আমি। যাই হোক, এ কি আছে 2-4, তাহলে এ আছে এখানে 2-4। আচ্ছা, তুমি কেন এই জিনিসটা ভুল হবে জানো, যদি এরকম হতো তুমি জাস্ট এভাবে একটা এ কে এ এ বি সি ডি এভাবে দিয়ে দিতে, বাট বিটা যদি এদিকে থাকতো, সাপোজ এ এদিকে বি এদিকে থাকতো স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে কিন্তু তোমার ম্যাথটা মিলতো না। বুঝতে পারো না আমি কি বলছি? তাহলে চলো দেখা যাক। যদি এরকম হতো যে তোমাকে একটা জিনিস দেওয়া আছে, তুমি জাস্ট সিকোয়েন্সে এভাবে বলে দিলা এ বি সি ডি এভাবে আছে, বাট উনি দুষ্ট, স্যার দুষ্ট, স্যার কি করছে, স্যার কোশ্চেন এমন ভাবে করছে যে স্থানাঙ্কে বসাইলে এইভাবে হয় এ সি ভি ডি। কিন্তু তুমি যদি এই জিনিসটা খেয়াল না করে করো ম্যাথ ভুল, তুমি কি করতেছো, ভাবতেছো এ বি এদিকে নয় ভি এদিকে, কিন্তু ভি তো কর্ণতে আছে, রাইট? এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। আচ্ছা, তাহলে এখানে আবার সব ঠিক আছে যে এটা এটা আছে ফোর্থ কোয়াড্রেন্ট, এবার বি আছে কি 7-1 ফার্স্ট কোয়াড্রেন্টে, ভি কত বলো তো 7-1। এবার আসো এই যে সি, সি আছে মাইনাস প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে, সি হচ্ছে -1-5। তো ধরা যায় এটা হচ্ছে ডি যেটা আছে সে এক্স ওয়াই ধরো কোন একটা কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা ম্যাটার না। বাট একটা জিনিস বুঝতে হবে, যেহেতু সামান্তরিক, তাহলে এই যে এসি, এসিটাকে এসিটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যাইতেছে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় ও বিন্দুতে আমার ছেদ করছে, তাহলে এই এসি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যাইতেছে। এসিটা কি হয়ে যাইতেছে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত। আবারও এসি কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যাইতেছে, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে যাইতেছে, যেহেতু এটা সামান্তরিক। দ্যাটস মিন এর যে স্থানাঙ্কটা মনে রাখবা যে দুইটা একটা লাইন যদি এরকম হয়, তোমার ধরো x1 y1 এবং আরেকটা যদি হয় x2 y2, তাহলে এই লাইনের মিডল পয়েন্ট ধরো ও, ও এর স্থানাঙ্ক হবে যদি একদম মধ্যবিন্দু হয়, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে তোমার এই যে ভুজ হয়, তাদের ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 এবং কুটি হয় কুটিদ্বয়ের যোগফল ভাগ 2। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, মিডল পয়েন্ট, এটা কি বলতো আমাদের মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট। ওকে, মিডল পয়েন্ট। এবার আসো, তাহলে এটার এবার এবার ও বিন্দুটা আমরা বের করব, কি বের করব, ও বিন্দুটা বের করব। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি, দেখো তো ও বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই এই এসি দিয়ে আমরা বের করতে পারবো না, এর ভুজদ্বয়ের যোগফল করো, ভাগ ভাগ কত 2 ভাগ 2, প্লাস হচ্ছে এর ভুজদ্বয়ের যোগফল করো, ভাগ কত 2, তাহলে আলটিমেটলি থাকতেছে কত, হাফ হাফ, রাইট, হাফ হাফ থাকতেছে, এটাই তো। তাহলে এবার দেখো এসি যে কর্ণ, এর মধ্যবিন্দু যদি ও হয়, তাহলে আমাদের ভিডি কর্ণেরও মধ্যবিন্দু ওই হবে, কারণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে, মানে দুইটা দুইটার সমদ্বিখণ্ডিত করে দিতেছে। তাহলে এটারও কি মধ্যবিন্দু কি ও হবে না, ভিডি এর মধ্যবিন্দু ও হবে না? তাহলে সেম ভাবে আমাদের কি হবে বলতো, এই ও এর এক্স এর স্থানাঙ্কের জন্য কি হবে হাফ, ভিডির জন্য যদি ও এর এক্স এর স্থানাঙ্কটা আমরা বের করি, হ্যাঁ এটা কি হবে বলতো, এই যে এর কুট এর ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, ভুজ কত ডি এর এক্স, বি এর কত 7 ভাগ কত 2, তাই না? এই যে এই জিনিসটা যদি চিন্তা করি, তাহলে 2 2 নিচ থেকে কাটা, তাহলে থাকতেছে কি 1 = x + 7, সুতরাং x হয়ে গেছে কত -6। ঠিক আছে, দেখো এটা কিন্তু বি অ্যান্সার হবে, বুঝাই যাইতেছে যেহেতু -6 একটার মধ্যেই আছে। ঠিক আছে, তোমরা সাথে সাথে দাগাই দিবা, বাট আমি তাও করি যে এর পরেরটা দেখো, যদি আমরা কুটির চিন্তা করি, এর কুটিও কত, মিডল পয়েন্টের কুটিও হাফ হাফ, এই দুটার কুটির এই চিন্তা করো, কুটি হচ্ছে কি বলতো y + 1 ডিভাইড বাই কত 2, 2 2 কাটা, তাহলে থাকে কি বলতো y + 1 = 1, তাহলে y এর ভ্যালু কত 0, তাহলে d এর স্থানাঙ্ক আলটিমেটলি কত আসতেছে dxy, এটা আসতেছে হচ্ছে আমাদের -6 0। তাহলে ডি এর স্থানাঙ্ক কত আসতেছে, সামান্তরিকের তিনটি শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে বের করছি আমরা এভাবে, এবং তার মান আসতেছে পি। এটা যদি তুমি এটাতে না তোমার গরুর কোশ্চেন আসে, ঠিক আছে বোর্ডে, তখন হতে পারে বলতে পারে যে সমীকরণের মাধ্যমে বের করো। তো আমি মানে যেহেতু এডমিশন টেস্ট তোমরা শর্টকাটে সুন্দরভাবে করে ফেলবা, এরকম টাইপের ম্যাথ আসলে এভাবে করবা। ঠিক আছে, যে সামান্তরিকের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে তোমার সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা ঠিক আছে, এবার আসো দেখো, এবার আরেকটা হলো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন, সেটা হচ্ছে এক্স অক্ষ এবং -5 -9 বিন্দু হতে 4 বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান কত।
দূরত্ব কি সমান। আচ্ছা চলো এই জিনিসটাকে একটু দেখি, জিনিসটা কি, চলো এই জিনিসটা আঁকি, আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় এই জিনিসটা আঁকি। -5 -9 এই কোন একটা পয়েন্টে আছে বলতো, -5 -9 বিন্দু হতে 4 এ বিন্দুর দূরত্ব x অক্ষ এবং -5 -3 হতে 4 এ বিন্দুর দূরত্ব সমান। সে ধরো 4 এটা তোমার ধরো কোন একটা এই একটা পয়েন্টে আছে, ধরো 4 এ তোমার ধরো এই একটা পয়েন্টে আছে। এখন বলছে যে দেখো ভাই সুন্দর একটা জিনিস দেখো, যে এর থেকে এর যে দূরত্বটা এটা কি বলতো, এই দুইটার সংযোগস্থল, তাহলে দূরত্বটা আলটিমেটলি কত হয় এই জিনিসটাকে বের করি। চলো দূরত্বটা কি হয় চলো দেখি। √, এই দূরত্বটা কি হবে, ভুজদ্বয়ের অন্তর -5 -4 হোল স্কয়ার প্লাস কত বলতো, -9 -a হোল স্কয়ার। ভুজদ্বয়ের অন্তর এবং কুটিদ্বয়ের অন্তরের যোগফলের বর্গের যোগফলের বর্গমূলই হচ্ছে কি দূরত্ব। এই দূরত্ব বের হয়ে গেছে, বলছে এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্ব এবং x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব সমান। মানে এই পয়েন্ট থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই পয়েন্ট থেকে x অক্ষের দূরত্ব সমান, মানে এটা যদি d হয় এই পুরোটাও কি d হবে। ঠিক আছে, এটা d হলো ওই পুরোটা d হবে। এবার দেখো তো ভাইয়া x অক্ষ থেকে এটার দূরত্ব কতটুকু, x অক্ষ থেকে এই পয়েন্টের দূরত্ব কতটুকু, এটা স্থানাঙ্ক কি বলো তো 4 এ না। তাহলে তুমি এই অরিজিন থেকে যদি এই বরাবর যেতে চাও এই পয়েন্টটাতে আসো, তাহলে দেখো এই বরাবর যাইতে হবে তোমার 4 গড়, আর এই বরাবর নিচে নামতে হবে তোমার কত a গড়, রাইট। a গড় নিচে নামতে হবে না যদি এই বরাবর যাও, দ্যাটস মিন তুমি এটার x অক্ষ থেকে এটার দূরত্বটা কত বলো তো a, x অক্ষ থেকে তার দূরত্ব কত a। মনে রাখতে হবে অলওয়েজ যে কোন একটা স্থানাঙ্ক যদি এই হয়, এই 4 3 হয়, তাহলে x অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে y এর স্থানাঙ্ক, y অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে x এর স্থানাঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই বিন্দু থেকে x অ্যাক্সিস এর আমাদের দূরত্ব কত পেলাম a। ঠিক আছে, x অ্যাক্সিস এর দূরত্ব কত পেলাম আমরা a ইকুয়াল টু কত a, এই দূরত্ব দুটো সমান। এবার এটা যদি তুমি করে দাও উভয় পাশে বর্গ করে দাও, এদিকে হয়ে গেছে কত -9 হোল স্কয়ার, এখানে থাকতেছে কত, এদিকে থাকতেছে যদি আমরা করি তোমার 9 স্কয়ার প্লাস 2 a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি করি আমরা 2 ইনটু 9 ইনটু a প্লাস হচ্ছে a স্কয়ার। এখানে এটা করে দিলে কি হয়ে গেছে a স্কয়ার হয়ে গেছে না, আমরা উভয় পাশে বর্গ করে দিছি, a স্কয়ার কি উভয় পাশ থেকে কাটা, তাহলে থাকতেছে কি 81 প্লাস 81। ওকে ওকে তো হ্যাঁ 81 প্লাস 81 প্লাস 18a ইজ ইকুয়াল টু কত তোমার বলো তো 0। তাহলে আমরা যদি দেখি 18a সমান সমান কি মাইনাস কত হয় বলো তো 162 হয় না, -162, সুতরাং a সমান সমান কি হয়ে যায় -162 ডিভাইড বাই হচ্ছে 18। ঠিক আছে, তাহলে কত বলো তো 18 8 70 80 তাহলে -19, তাহলে এর ভ্যালু কত -19। তাহলে এর ভ্যালু যদি -19 হয় তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে আমার এ x অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব এবং -5 -9 বিন্দু থেকে 4 এ বিন্দুর দূরত্ব কি হবে সমান হবে, যখন a এর ভ্যালু কত হবে, a এর ভ্যালু যখন হবে -19। ওকে -19 ওকে 18 এখানে 8 70 10 80। ঠিক আছে, তাহলে a এর ভ্যালু এত, এবং এটা দেখো মোটামুটি আমাদের ঠিক ছিল, এটা কিন্তু 4th কোয়াড্রেন্টেই পড়ছে যেহেতু প্লাস মাইনাস। ওকে, একটা সুন্দর জিনিস ছিল এটা, কেমন জিনিসটা বুঝতে হবে যে যদি এক্স এক্সিস থেকে কোনো স্থানাঙ্কের দূরত্ব বলে সেটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক, আর যদি ওয়াই এক্সিস থেকে দূরত্ব বলে সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, যতটুকু অত। এবার আসো যে বিভক্তিকরণ, হ্যাঁ কোন একটা রেখা বিভক্তিকরণ, হ্যাঁ ধরো একটা রেখা আছে, এই একটা রেখা হচ্ছে এ, বিভক্তিকরণটা ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ এই একটা রেখা হচ্ছে তোমার ভি। ঠিক আছে, এ ভি একটা রেখা, এই রেখাটাকে সে একটা পয়েন্ট ধরো সি, এই সি পয়েন্টে তোমার এবি রেখাটাকে সি একটা পয়েন্ট এক্স ওয়াই সে m1 m2 অনুপাতে ভাগ করছে। m1 m2 অনুপাত, এখানে m1 আর m2 বোঝায় দূরত্ব, m1 m2 বোঝায় কি দূরত্ব, যে এর থেকে এর দূরত্ব এবং এর থেকে এর দূরত্ব যদি এই এসির দূরত্ব এবং আমাদের বিসির দূরত্বের অনুপাত করি তাহলে আমরা সেটা পাবো হচ্ছে m1/m2, এটা হচ্ছে তাদের দূরত্বের অনুপাত। ওকে ওকে, যদি এরকম হয়, হ্যাঁ যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা বিন্দু দেওয়া থাকে যে এই বিন্দুটা একে এত ইস্টু এত অনুপাতে কি করতেছে বিভক্ত করতেছে, তাহলে আমার যে জিনিসটা এবার যদি আমরা বের করতে চাই এই সি বিন্দুর যে স্থানাঙ্কগুলো সেগুলো কত এক্স ওয়াই সি বিন্দুর স্থানাঙ্ক, সেটা হয় যে এই যে m1, ধরো তুমি এ বিন্দু থেকে জিনিসটা হিসাব করা শুরু করবা, কোন বিন্দু থেকে, এটাকে ধরবা প্রথম এ বিন্দু থেকে শুরু করবা, তাহলে তার এদের থেকে এদের যে দূরত্ব অনুপাতের যে রেশিওটা যেটা উপরের m1 যে রেশিওটা সেটা সাথে এই x2 গুণ
প্লাস হচ্ছে এটার সাথে x1 এর গুণ, m2 এর সাথে x1 এর গুণ দিয়ে এই দুইটার যোগফল m1 প্লাস m2 ঠিক সেম। মানে হচ্ছে m1 আর m2 টা কি ভাই, যে দূরত্ব, এই দুইটার দূরত্ব কতটুকু। ঠিক সেম ভাবে যে যদি তোমার y এর কোঅর্ডিনেট বের করতে চাও, ঠিক সেম m1 ইনটু y2 ইনটু m2 ইনটু y1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। m1 m2 কি ভাই, ডিসটেন্স, ঠিক আছে, ডিসটেন্স। সোজা হিসাব, এই জিনিসটা সূত্রটা একটু মনে রাখতে হবে, একদম ইজি। তুমি যে বিন্দু থেকে ধরা শুরু করছো এটার এমন হলে এটার সাথে পরেরটার তোমার x কোঅর্ডিনেটটা যদি x এর স্থানাঙ্ক বের করতে চাও এসি বিন্দুর, তাহলে এটার সাথে পরেরটার x2 গুণ দাও আর m2 এর সাথে আগেরটার বুঝটা গুণ দাও, হ্যাঁ, দিয়ে জাস্ট শেষে যোগ করে শেষে জাস্ট এই m1 আর m2 যোগ করে দাও, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার এই সি পয়েন্টের x স্থানাঙ্ক। ঠিক সেম y এর জন্য। আচ্ছা, এবার দেখো দুই ভাবে জিনিসটা করা যায়। একটা হচ্ছে এ দেখো এই বিন্দুটা কি ছিল, এই যে এবি রেখাটা ছিল, সি পয়েন্টটা কি ছিল, এবি রেখাটার ভিতরে ছিল না, হ্যাঁ, এবি রেখাটার মধ্যেই কোয়েনসাইড, রাইট, এবি রেখাটার ভিতরেই আছে জিনিসটা, ঠিক আছে। বাট এরকম তো নাও হতে পারে, যে আমি যদি বলতে পারি যে ধরো একটা রেখা এখানে ধরো আছে এ, এখানে একটা রেখা হচ্ছে ভি, এই এবি রেখার বাহিরে একটা রেখা হচ্ছে সি, হ্যাঁ, এবি রেখার বাহিরে হচ্ছে একটা রেখা সি, তাহলে এই সি রেখা হতে তোমার আমার বের করতে হবে যে এই সি বিন্দুর স্থানাঙ্ক কত, ঠিক আছে। ধরা হচ্ছে যে এ থেকে এই পুরা সি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে m1, এ সির দূরত্ব, তারপর হচ্ছে এই যদি ভি থেকে সি এর দূরত্ব হচ্ছে m2, তাহলে এই দুইটা দূরত্বের অনুপাতটাকেই আমরা বলতেছি হচ্ছে m1:m2, যেটা m1 m2 মানে এটা একটা ডিসটেন্স বোঝাচ্ছে। তাহলে এই সি এর স্থানাঙ্ক বের করা যাবে যেভাবে বের করা যাবে, তাহলে m1 যেটা থেকে তুমি ধরতেছো হিসাবটা, যেটা বড়টা, ঠিক আছে, m1 মানে কি, যেটা থেকে সবচেয়ে বেশি ডিসটেন্সে আছে সেটা হচ্ছে m1। তো m1 এর সাথে যেটা ছোট ডিসটেন্সে আছে সেটার কি গুণ দিতে হবে বলো তো, সেটার দিতে হবে তোমার ভুজের গুণ, যদি আমরা ভুজ বের করতে চাই ভুজ গুণ, বিয়োগ এই m2 এর সাথে এই যে প্রথমটার তোমার হচ্ছে ভুজের কি দিতে হবে, ভুজের গুণ দিতে হবে, এবং এই দুইটা আর ইয়ে করে বিয়োগফলটা বের করে সেটাকে আবার কি করতে হবে, m1 মাইনাস m2 দ্বারা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে, m1 মাইনাস m2 দ্বারা কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। সোজা হিসাব, তাই না? আচ্ছা, একদম ইজি। তাহলে চলো যে, আচ্ছা এবার আসো, যে বিন্দু এত এবং এত বিন্দু সংযোগ রেখাকে যে বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে তা নির্ণয় করো, ডিউর কোশ্চেন। কেমন একটা কোশ্চেনের মধ্যে আমি চেষ্টা করছি যে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত দুইটাই যেন শেষ করে দেওয়া যায়। আচ্ছা চলো, একটা পয়েন্ট আছে প্রথমটার জন্য চিন্তা করো, একটা পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে কত, সে 1 4 এবং হচ্ছে 9 - 2, 9 - 2 এবি, এবি একটা পয়েন্ট। এই পয়েন্ট আমাদের কি করছে বলতো, এই পয়েন্টের ভিতরে এমন একটা বিন্দু আছে সি xy স্থানাঙ্কের, যে এই রেখাটারে আমার 5:3 অনুপাতে ভাগ করে দিছে। মানে এই রেখাটার যদি আমরা দূরত্বের অনুপাত নেই, অর্থাৎ এসি অনুপাত যদি বিসি নেই, তাহলে 5:3 আমরা পাবো, ঠিক আছে। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। আমি কি বলছি, সি বিন্দুর এক্স এক্সিসের স্থানাঙ্ক বের করবে কিভাবে, যে এই 5 এর সাথে এটার কুটিটা, এটার ভুজটা গুণ, যদি আমরা ভুজ বের করি এত, যোগ এইটার সাথে এটার ভুজটা গুণ 3 × 1, যোগ দিয়ে জাস্ট নিচে যে যত অনুপাতটা মানে যতটুকু ভাবে ভাগ করছে দুটো যোগ করে দেওয়া, m1 m2। এটার যদি আমরা ধরি m1 মানে আমাদের সূত্র অনুযায়ী, এবং এটাকে যদি আমরা ধরি কি m2, m1 যোগ m2, হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে জিনিসটা কত আসে বলো তো, 5 নং 45 48, 48 ভাগ কত 8, 48 আর 8 দিলে 6 48, তাহলে এর হচ্ছে 6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, অন্তর্বিভক্ত, যেহেতু এই সি বিন্দুটা কি আছে, এই দুই বিন্দুর মাঝখানে আছে, ঠিক আছে, সি বিন্দু আছে আমার দুই বিন্দুর মাঝখানে। আচ্ছা এবার আসো আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে ওয়াই এর স্থানাঙ্কটা আমরা বের করি। ঠিক সেম, যে এটার এর সাথে ওইটার এটা গুণ দাও, -12 ইন্টু কত 5, প্লাস হচ্ছে এই m2 এর সাথে এই y1টা ইয়ে দাও, গুণ দাও, 3 ইন্টু কত হইলো এটা 4, নিচে জাস্ট ওই দুটো যোগ করে দাও, 5 + 3, দেখো তো এটা কত 60 -60 + 12, 3 4 12 ডিভাইড বাই কত 8, তাহলে এটা কত আসে বলো তো, -48 ডিভাইড বাই কত 6, তাহলে কত হয়ে গেছে -6। তাহলে অন্তর্বিভক্তর ক্ষেত্রে কি হবে, অন্তর্বিভক্ত করে কোন পয়েন্টে, তোমার 6 - 6 পয়েন্ট হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত করে, 6 - 6 পয়েন্টে কি করে জিনিসটা অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। আচ্ছা 6 - 6 বিন্দুতে কি করে অন্তর্বিভক্ত করে। এবার আসো
বহির্বিভক্তের বিষয়টা দেখো, দেখো আবারও দুইটা পয়েন্ট, সেম দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের 1 4 এ পয়েন্ট এবং আমাদের 9 -12 হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, 9 -2 হচ্ছে তোমার বি পয়েন্ট। এবং এটার এই দুই রেখার বাহিরে ধরো কোনো একটা বিন্দু আছে সি এক্স ওয়াই, সি এক্স ওয়াই একটা পয়েন্ট আছে, এই দুই বিন্দুর বাহিরে একটা পয়েন্ট আছে সি। হ্যাঁ, তো ধরো এই এ থেকে এই সি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের m1 এবং বি থেকে যে সি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি আমাদের m2। এটা আমরা কি করতেছি, আমাদের বহির্বিভক্ত। ঠিক আছে, জাস্ট তোমরা তাড়াহুড়ো করে করে ফেলবা, জাস্ট আমি জাস্ট যেহেতু সুন্দরভাবে যারা আসলে অনেকদিন মনে নাই তাদের জন্য যেহেতু করতেছি জিনিসটা একটু ভেঙে করতেছি। আচ্ছা, এবার আসো আমাকে কি বলছে বলো তো, বহির্বিভক্ত কত অনুপাতে করবে? 5:3 অনুপাতে। বহির্বিভক্ত 5:3 অনুপাতে করবে। তাহলে m1 5 হবে না m2 5 হবে বলো তো? দেখো যেটা বড় দেখতেছই তো, এটা বড়, দ্যাটস মিন এটা কি হবে 5 এবং m2 কি হবে 3 ছোটটা। তাহলে x এর স্থানাঙ্ক কি হবে? x এর স্থানাঙ্ক হচ্ছে এই যে যেটা বড় ধরছি m1 এর স্থানাঙ্কটা, তাহলে m1 এর সাথে এটার স্থানাঙ্কের গুণ, তাহলে m1 এর সাথে কি এটার ভুজের স্থানাঙ্কের গুণ 9 বিয়োগ বিয়োগ এটার সাথে তোমার এটার স্থানাঙ্কের গুণ, অর্থাৎ m2 এর সাথে ফার্স্ট এরটার ভুজের গুণ, তাহলে 3 ইনটু কত 1 ভাগ হচ্ছে কি যে দুইটা আছে m1 m2। তাহলে এই জিনিসটা আলটিমেটলি হলো কত বলো তো, 45 - 3 ডিভাইড বাই 2। ঠিক আছে, 545 যেহেতু, তাহলে এখানে কি হয়ে গেছে বলো তো 42/2, যেটা হয়ে গেছে কত 21। এক্স এর ভ্যালু বের হয়ে গেছে কত 21। এবার আসো আমরা সেম ভাবে ওয়াই এর ভ্যালু বের করি। এবার এই 5 এর সাথে এটার কুটিটা গুণ, তাহলে কোন কুটি কত হয়ে গেছে -12 মাইনাস। এবার আসো এটার কুটির সাথে এটা এই 3 এর সাথে m2 এর সাথে এটার কুটিটা গুণ, -3 ইনটু কত 4 কত m1 m2 m1 m2, তাহলে এটা কত হয়ে গেছে -60 -12 ডিভাইড বাই কত হয়ে গেছে 2, তাহলে এটা কত হয়ে গেছে -72 ডিভাইড বাই 2, তাহলে কত হয়ে গেছে -36। তাহলে যদি অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করার জন্য কি হবে সি এক্স ওয়াই যেটা আছে এটা হয়ে যাবে আমাদের কত অন্তর্বিভক্তের জন্য 21 - 36। বোঝা গেছে? ক্লিয়ার আশা করি, কেমন? আচ্ছা, এবার আসো যে এটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, সুন্দর একটা, যে পি এবং কিউ এর সংযোগ রেখা এক্স ওয়াই অক্ষকে যে বিন্দুতে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। হ্যাঁ, এই জিনিসটা একদম একটা শর্ট টেকনিক, তুমি মনে রাখো যে ধরো দুইটা বিন্দু যদি দুটি বিন্দু x1 y1 ও x2 y2 হয় তবে তা x অক্ষকে ছেদ করবে, x অক্ষকে, তবে তা x অক্ষ কিছু নট ছেদ না, x অক্ষকে তোমার হচ্ছে যে তোমার y2/y1 এ তোমার কি করবে বলতো ছেদ করবে। কেমন? y2/y1 এ সে হচ্ছে তোমার ছেদ করবে। এবং যদি দুটি বিন্দু x ও নয় হয় তবে তা x অক্ষে কি তোমার হচ্ছে নট সরি এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে আমাদের y1/y2 অনুপাতে বিভক্ত করে, অনুপাতে কি করে বিভক্ত করে x অক্ষ। ঠিক আছে, x অক্ষকে এত অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এনে একটু একটু ঝামেলা হয় তবে হয় তবে তবে তাকে, একটু বাংলা লেখা, হ্যাঁ, তবে তাকে x অক্ষ y1/y2 অনুপাতে কি করে বিভক্ত করে। ঠিক আছে, বিভক্ত করে।
এখন যদি y1/y2 যদি আমাদের লেস দেন 1 হয় তাহলে অন্তর্বিভক্ত। লেস দেন 1 হলে কি হবে, মানে নেগেটিভ হলে অন্তর্বিভক্ত। ঠিক আছে, y মানে লেস দেন 1 হলে কি করে, আমাদের অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, আর যদি এরকম হয় গ্রেটার দেন 1 তাহলে কি তোমার হচ্ছে বহির্বিভক্ত। ঠিক আছে, বহির্বিভক্ত। এখন দেখো এত রেখাটা হচ্ছে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করবে। এখন দেখো পি আর কিউ দুইটা পয়েন্ট আছে, তাহলে এক্স অক্ষকে তাহলে কত, এক্স অক্ষ তাহলে কত অনুপাতে বিভক্ত করবে। এক্স অক্ষ তোমার হচ্ছে এই যে তোমার এর যে 3 - 7 যদি হয় তাহলে এক্স অক্ষ তাকে কততে করবে বলো তো, তোমার হচ্ছে এক্স অক্ষ, যেহেতু আমরা এর আগে এক্স অক্ষ বের করার আগে আমরা দেখবো হচ্ছে y1 y2 এর যে অনুপাত কত। তাহলে y1 আর y2 এর অনুপাত কত দাঁড়ায় বলো তো, 3 - 7। যদি 3 - 7 হয় এখানে কি আছে -3/7। তাহলে এক্স অক্ষ তাকে কত অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ রেখাকে মানে পিকিউ রেখাকে, এক্স অক্ষ কি পিকিউ রেখাকে 3:7 অনুপাতে কি বলতো, অনুপাতে কি বিভক্ত করে। যেহেতু নেগেটিভ আছে আমি বলছি নেগেটিভ থাকলে কি বলে, 1 থেকে ছোট এটা নেগেটিভ হলে জিনিসটাকে বলা হয় হচ্ছে অন্তর্বিভক্ত। সরি নট 0 থেকে, সরি 0, হ্যাঁ 1 থেকে না 0 থেকে, কেমন এই জিনিসটা মনে রাখতে হবে 0 থেকে। তাহলে এটা কি হয় অন্তর্বিভক্ত, এত অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। ঠিক সেম যদি ঠিক ওয়াই 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 এক্সিস এর জন্য ওয়াই অক্ষে তোমার x1/x2 মানে বিপরীত আর কি, x2 অনুপাতে কি করে বিভক্ত করে, x2 অনুপাতে কি করে বিভক্ত, ওকে x2 অনুপাতে বিভক্ত করে। ঠিক সেম যদি তোমার হয় x1/x2 যদি আমাদের কি হয় তোমার লেস দেন 0 হয় তাহলে আমাদের কি বলে এটাকে অন্তর্বিভক্ত। আর যদি x1/x2 গ্রেটার দেন 0 হয় বহির্বিভক্ত। ঠিক আছে, হ্যাঁ বহির্বিভক্ত করে। ঠিক আছে, এভাবে হয়। এবার দেখো তো এই জিনিসটা কি পিকিউতে কি হয়েছে, তোমার ভুজদ্বয়ের অনুপাত কত বলো তো, ভুজদ্বয়ের অনুপাত হচ্ছে -2/4। যেটা আমরা যে x1/x2 যদি বলি সেটা হয়ে যায় কত -1/2। তাহলে y অক্ষ কি করে, y অক্ষ পিকিউ রেখাকে কত অনুপাতে, রেখাকে 1:2 অনুপাতে কি করে, 1:2 অনুপাতে কি বিভক্ত করে বলতো, যেহেতু মাইনাস আছে সেহেতু এটা অন্তর্বিভক্ত করে। ওকে ওকে, আচ্ছা তাহলে বিভক্তির জিনিসটা গেল। এবার আসো হচ্ছে সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ। হ্যাঁ, তো সমীকরণ জানার আগে আসলে একটা রেখার আসলে ঢাল সম্পর্কে একটু জানতে হবে। কেমন, আমরা যেহেতু সমান্তরাল লম্ব রেখার সমীকরণ নিয়ে কথা বলবো এর আগে আমরা একটু ঢাল নিয়ে জানবো। কেমন, তো আমরা যদি ঢাল দেখি একটা রেখার ঢাল হচ্ছে যে কতটা সে আনত আছে। ঠিক আছে, এ ধরো একটা পয়েন্ট হচ্ছে x1 y1 এবং x2 y2। ঠিক আছে, এই x2 y2 ঢাল যেটা স্লোপ m, m হচ্ছে তোমার তার যে কুটিদ্বয়ের যে অন্তর ভাগ হচ্ছে তার ভুজদ্বয়ের অন্তর। কেমন, কুটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে তার কি ভুজদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর প্লাস হচ্ছে তার ভাগ হচ্ছে তার ভুজদ্বয়ের অন্তর। কেমন, এই জিনিসটা মনে রাখতে হবে যে কুটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে তার ভুজদ্বয়ের অন্তর। ওকে ওকে, এবার আসো কুটিদ্বয়ের অন্তর ভাগ তার ভুজদ্বয়ের অন্তর। আরেকটা ভাবে হয় ঢাল হচ্ছে যে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করছে তার ট্যানজেন্টের মান কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করছে তার ট্যানজেন্টের মান এর ঢাল হতে পারে। ঠিক আছে, তো একটা রেখার সমীকরণ হয়, একটা জেনারেল সমীকরণ যেটা একটা রেখার সেটা হয় হচ্ছে যে ধরো একটা রেখার একটা পয়েন্ট হচ্ছে x1 y1 এবং এই রেখাটার ঢাল হচ্ছে m। তাহলে m যদি হয়ে থাকে তার সমীকরণ হচ্ছে x - x1 ইনটু ঢাল ইকুয়াল টু হচ্ছে y -
y1। ওকে, এটা হচ্ছে একটা রেখার সাধারণ সমীকরণ, একটা হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ। কি? সরল রেখা, সরল রেখার সাধারণ সমীকরণ। সরল রেখার সাধারণ সমীকরণ, ঠিক আছে, একটা সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে এটা যদি ঢাল দেওয়া থাকে। এবার আসো যে কোন সরল রেখার উপরস্থ, মানে উপরস্থ একটা বিন্দু, উপরস্থ হবে, ঠিক আছে, উপরস্থ বিন্দু x1 y1 ও x2 y2 হলে ঢাল হচ্ছে তোমার তার ভুজদ্বয়ের অন্তর, তোমার কুটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে সমীকরণ এটা। আচ্ছা, এবং এই রেখার উপর যে কোনো দুটি বিন্দুর ঢাল সমান, মানে এই যে এই রেখাটা দেখতেছো না, এই রেখার উপর যে কোনো দুইটা বিন্দু নাও না কেন, প্রত্যেক বিন্দুর ঢাল সমান হবে যদি এটা একটা সরল রেখা হয়। কি হয়? যদি এটা সরল রেখা হয়। যদি আমরা সরল রেখা নিয়ে আলোচনা করতেছি, দ্যাটস মিন তাহলে এটা ঢালগুলো কি হবে, প্রত্যেকটা বিন্দুর জন্য ঢালগুলো সমান হবে। ওকে ওকে, এবার আসো যে এবার কোন রেখার তার সমান্তরাল রেখার ঢাল কি হবে, কোন রেখার সমান্তরাল রেখার ঢাল কি হবে, এই জিনিসটা আমরা যদি একটু দেখি। যে দেখো যে ধরো কোন একটা রেখা, এই একটা রেখা, এই রেখার ধরো সমীকরণ হচ্ছে a x1, না নট x1 দেই আমরা, a প্লাস by প্লাস ধরো c ইজ ইকুয়াল টু 0। এই রেখাটার প্যারালালি, প্যারালাল মানে কি, তার দূরত্ব সবগুলো সমান, প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সমান, ইকুয়ালি পয়েন্টগুলো। এবার আসলে এটার একটা সমান্তরাল আরেকটা রেখা যাইতেছে, এই রেখার সমীকরণটা তুমি বের করবা, এবং এই রেখাটা তোমার যাইতেছে হচ্ছে x1 y1 বিন্দু দিয়ে। কোন বিন্দু দিয়ে? x1 y1 বিন্দু দিয়ে। যদি সমান্তরাল রেখা হয় তাহলে তার ফার্স্ট পার্টটা সেম থাকবে, অর্থাৎ a এর আগে সহগ, b এর আগে সহগ কি থাকবে? সেম থাকবে, শুধু চেঞ্জ হবে তার ধ্রুবকটা কে, নতুন একটা ধ্রুবক যুক্ত হবে কি, কে, কে জানি না। তাহলে কে এর ভ্যালু বের করতে হলে এই পয়েন্টটাকে এখানে বসাই দাও, তাহলে কে এর ভ্যালু চলে আসবে কত? মাইনাস a x1 প্লাস হচ্ছে vy1, কে এর ভ্যালু। ওকে, এটা হচ্ছে কি সমান্তরাল রেখার সমীকরণ। এবার আসো যে এই রেখাটার, এই রেখাটার হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। এবার যদি লম্ব রেখা হয়, যে ধরো এই একটা রেখা আছে, সেই রেখাটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর একটা লম্ব রেখা এই। ওকে ওকে, এর একটা লম্ব রেখা হচ্ছে এটা। এই লম্ব রেখাটা হচ্ছে, এবার এই লম্ব রেখার সমীকরণটা তোমাকে বের করতে হবে, যে লম্ব রেখাটা তোমার হচ্ছে x1 এবং y1 বিন্দুগামী। হ্যাঁ, তাহলে এটা বের করার দেখো সোজা টেকনিক লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে। ঠিক আছে, তো লম্ব রেখার সমীকরণটা হচ্ছে তো যা আছে তাই, জাস্ট দেখো সোজা হিসাব এরকম ফরম্যাটে আনতে হবে, যেইটার সাপেক্ষে লম্ব রেখা বের করবে এটা এরকম ফরম্যাটে তুমি আনবা, ax প্লাস by প্লাস c। তুমি প্রথমে করবা y লেখো, এরপরে লেখো x। ওকে, এরপর লেখো x। তোমার প্রধান কাজ হচ্ছে যে এই জিনিসটাকে আমি যদি একটু করে লিখি, একটু সাজাই লিখি, কেমন এরকম যদি লিখি, ধরো এরকম আছে by প্লাস ax। প্রথম কাজ তোমার, প্রথম কাজ সেটা হচ্ছে যে y এর সামনের সহগটাকে x এর জায়গায় নিয়ে আসো, y এর সামনের সহগটাকে x এর জায়গায়, x এর সহগটাকে y এর জায়গায় নিয়ে আসো। এখানে কি ছিল ax, তাহলে y এর সহগ হয়ে যাবে কি a। এখানে কি ছিল লম্ব রেখার জন্য, এখানে কি ছিল vy, তাহলে y এর সহগটা x এর জায়গায় চলে আসবে b। এবার দেখো, এবার x এর সামনের যে চিহ্নটা এটাকে মাইনাস দিয়ে দিবা, y এর সামনের চিহ্ন আগে যেটা থাকবে মানে বিপরীত হয়ে যাবে, যে চিহ্নটা থাকবে আর বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। যে চিহ্নটা থাকবে না এটার বিপরীতটা হয়ে যাবে। এখানে কি আছে? প্লাস আছে vy এর মাঝখানের চিহ্ন, এখানে মাইনাস হয়ে গেছে। প্লাস হচ্ছে একটা নতুন ধ্রুবক কে চলে আসবে, কি আসবে? নতুন একটা ধ্রুবক কে চলে আসবে। তাহলে এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, এই রেখাটা লম্ব রেখার সমীকরণ। এবার এই কে এর ভ্যালুটা কিভাবে বের করবা? যেহেতু এটা এই বিন্দুগামী, এই বিন্দুটা বসাইলেই কে এর ভ্যালু চলে আসবে। কে এর ভ্যালু অ্যাকচুয়ালি হবে হচ্ছে vx1 মাইনাস a y1, এই আর কি। এই যে দেখো এখানে কিন্তু এই জিনিসগুলোই আসলে সুন্দরভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দুইটা রেখা যদি আসলে একই রেখা হয়, দুইটা রেখা কি সেম রেখা নির্দেশ করে কি সেম রেখা নির্দেশ করে না? ধরো একটা রেখা হচ্ছে তোমার a1 x প্লাস b1 y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এবং একটা রেখা হচ্ছে a2 x প্লাস হচ্ছে v2 y প্লাস c2, এটার ভ্যালু 0। এই দুইটা রেখা কি একই রেখা? কি একই রেখা না।
এই দুটো জিনিস নির্ভর করবে হচ্ছে তাদের যে সামনে যে সহগ আছে এই সহগগুলোর এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত, এবং যদি তোমার ধ্রুব রাশির যে অনুপাত এগুলো যদি সবগুলো সমান হয় তাহলে দুইটা রাশি একই রাশি। দুইটা রাশি কি একই রাশি। কিভাবে জিনিসটা, যেমন আমি যদি তোমাকে বলি যে ভাই একটা সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এবং আরেকটা আছে 6x প্লাস হচ্ছে 8y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তুমি দেখো এদের অনুপাত করো 3/6 প্লাস 4 ইকুয়াল টু 4/8 ইকুয়াল টু কি মাইনাস 2/-4। দেখবা প্রত্যেকটার অনুপাত আসতেছে কত আমাদের হাফ করে, প্রত্যেকটার অনুপাত আসতেছে কত হাফ করে। দ্যাটস মিন এটা কি এই দুইটা সরলরেখা কি একই সরলরেখা নির্দেশ করে। কোন রেখার ঢাল m1 এবং লম্ব এবং তার লম্ব রেখার ঢাল, কোন একটা সরল রেখা এবং তার লম্ব রেখার ঢালের গুণফল -1, আমরা এটা ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারও দেখছি। ওকে, এখন আসো এত হলে একটা সমীকরণ দেওয়া আছে 5x + 2y - 8 = 0 হলে এর লম্ব রেখার ঢাল নির্ণয় করো। তার কি লম্ব রেখার ঢাল নির্ণয় করো এগ্রিক উৎস 21 বেশি। কোন একটা রেখা এবং তার লম্ব রেখার ঢালের গুণফল কত বলো তো -1। এই রেখার ঢাল যদি আমাদের হয় কত, এই রেখার ঢাল যদি আমাদের হয় m1 তাহলে লম্ব রেখার ঢাল m2 হবে কি -1 ডিভাইড বাই কি m1। এখন এই রেখার ঢালটা কি বলতো, এই রেখার ঢালটা চলো একটা রেখার ঢাল অলওয়েজ হবে, দেখো এটার জন্য মনে রাখতে হবে এই সূত্রটা y = mx + c। y কে এক পাশে রেখে x কে অন্য পাশে পাঠাই দাও এবং y এর সামনে কোনো সহগ থাকবে না, y এর সহগ হবে 1, সরি সহগ থাকবে বাট y এর সহগ হবে 1, y এর সামনে যা আছে তা ওই পাশে পাঠাই দাও। পাঠানোর ফলে x এর আগে যা থাকবে মানে x এর সহগটাই হবে ঢাল, ঠিক আছে, x এর সহগটাই হবে ঢাল। এই ফরম্যাটে আনলে এই x এর সহগ এই m এ হচ্ছে আমাদের ঢাল। কেমন? এবার দেখো যে আমাদের কি আছে 5x + 2y - 8, এই রেখার ঢাল বের করলে এই রেখার লম্ব রেখার ঢাল বের করা যাবে। তো এখানে কি আছে বলো তো 2y, এটার ওই পাশে পাঠাই দাও -5x + 8, y এক পাশে এই ফরম্যাটে নিয়ে আসো। এবার y এর সামনে সহগ 1 থাকবে মানে 2 টাকে ওই পাশে পাঠাই দাও, মাইনাসের 5/2x প্লাসের কত হয়ে গেছে 8/2। বলছি x এর সামনে যে সহগটা থাকবে সেটাই তার ঢাল, তাহলে m1 এর ভ্যালু কত হইছে বলো তো মাইনাসের 5/2। m1 এর ভ্যালু কত আসছে মাইনাসের 5/2। এবারে এই মাইনাসের 5/2 টাকে তুমি এখানে বসাই দাও তাহলে তার লম্ব রেখার ঢাল বের হয়ে যাবে -1 ডিভাইড বাই কত মাইনাসের 5/2, মাইনাস মাইনাস কাটা তাহলে হয়ে গেছে কি 2/5। 2/5 আছে কি আমাদের, এই তো 2/5 আছে। ওকে ওকে, একটি সরলরেখার সমীকরণ বের করো যা মূলবিন্দুগামী এবং x - y = 0 রেখার উপর লম্ব। ওকে, সুন্দর একটা কথা, একটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে এবং এই সরলরেখাটা হচ্ছে তোমার এই যে একটা রেখা x - y, এই x - y = 0 রেখার উপর লম্ব, x - 0 রেখার উপর কি লম্ব। ওকে, নো প্রবলেম, জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে x - y রেখার উপর কি জিনিসটা, x - y রেখার উপর জিনিসটা হচ্ছে কি আমাদের লম্ব। ওকে, x ওই জিনিসের উপর লম্ব এবং তা 0 0 বিন্দুগামী, এবং তা কি বিন্দুগামী 0 0 বিন্দুগামী। যদি 0 0 বিন্দুগামী হয় মনে রাখবা তার ছেদক c0, ঠিক আছে, তার ছেদক c0, ঠিক আছে। তাহলে এই সমীকরণটা কি বলতো x - y = 0, তাহলে তার লম্ব রেখার সমীকরণ আমি কি বলছি যে দেখো আমরা এভাবে করি -x - y + y = 0। এর লম্ব রেখার সমীকরণ, এর লম্ব রেখার সমীকরণ তো চাইছে, এর লম্ব রেখার সমীকরণ চাইছে, রাইট। এর লম্ব রেখার সমীকরণ বের করব, আমরা কি করব y লিখে দেব, আমরা x লিখে দেব, রাইট রাইট। x এর সহগটাকে y এর সামনে পাঠাই দাও, x এর সহগ y এর সামনে পাঠাইলে কত হয়ে যায় 1 1 ইনটু এত। এবার y এর সহগটাকে x এর সামনে পাঠাই দাও, y এর সহগ কত ছিল -1, তাহলে x এর সামনে পাঠাই দাও -1। y আর x এর মাঝখানের চিহ্ন কি ছিল আগে প্লাস, এখন হয়ে যাবে কি মাইনাস। y আর x এর মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে। ইকুয়াল টু কত প্লাস c = 0, c হচ্ছে ছেদক যেটা আমরা বের করতে হবে। তাহলে লম্ব রেখার সমীকরণ কি হয়ে গেছে y + x + c = কি 0। এবার দেখো এটা কোন কোন বিন্দু দিয়ে যাইতেছে 0 0 বিন্দু দিয়ে যাইতেছে। আমি বলছি যদি 0 0 বিন্দু দিয়ে যায় c এর ভ্যালু 0 হয়, কি হবে তবে তুমি এখানে 0 বসাও না, 0 বসাইলেই তুমি দেখবে c এর ভ্যালু 0 হয়ে গেছে। তাহলে লম্ব রেখার সমীকরণ আলটিমেটলি কি হইলো x + y = কি হয়ে গেল 0। সোজা ছিল না, একদম ইজি ছিল না। আমরা যেভাবে বলছি যে এটারটা এভাবে বসাও, মাঝখানে চিহ্ন চেঞ্জ করো, সেম না, কোনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় নাই। ওকে,
x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে 0। এবার আসো এর মান কত, এবার আসো একটা সুন্দর একটা জিনিস যে এর মান কত হলে 2x মাইনাস ওয়াই এবং 3x প্লাস ay মাইনাস 2 রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। যদি রেখাদ্বয় পরস্পর লম্ব হয় তাহলে ধরো এই রেখার ঢাল যদি হয় m1 এবং এই রেখার ঢাল যদি হয় m2 তাহলে m1 ইন্টু m2 কি হবে -1 হতে হবে। এটাই তো শর্ত, যদি লম্ব হয়। তারা বলে দিয়েছে লম্ব, তাহলে প্রথম রেখার ঢাল কত 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণের সাথে আমরা তুলনা করব। তাহলে এই জিনিসটা কি y কে এক পাশে নিলে y ইজ ইকুয়াল টু কি 2x। তাহলে প্রথমটার জন্য x এর আগে কত সহগ আছে 2, তার মানে m1 কত, এই রেখার ঢাল হচ্ছে 2। এবার আসো এই জিনিসটার জন্য চিন্তা করো, এই রেখাটার জন্য 3x প্লাস ay মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a কে y কে এক পাশে রেখে বাকিগুলোর ওই পাশে নিয়ে যাও, তাহলে y কি হয়ে যায় বলো তো -3/a প্লাস 2/a। তাহলে x এর সামনে যে জিনিসটা থাকবে, x এর সামনে যে জিনিসটা থাকবে এই অনুযায়ী কি এই x এর সামনের সহগটাই হচ্ছে ঢাল। তাহলে এই রেখার ঢাল কি হবে বলো তো m2 হয়ে গেছে -3/a। m2 কত হয়ে গেছে, m2 হয়ে গেছে -3/a। তাহলে আমার এই দুইটার ঢালের গুণফল কত হওয়ার কথা -1, অর্থাৎ m1 কত 2, m2 কত -3/a। এই দুইটার গুণফল কত -1 হওয়ার কথা, বা -6 ইকুয়াল টু কি মাইনাসের a। সুতরাং a ইজ ইকুয়াল টু হয়ে গেছে কি 6। ওকে ওকে আচ্ছা, এত রেখার উপর লম্ব ও মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যে এত রেখার উপর লম্ব এবং মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমাদের বের করতে হবে। ওকে ওকে এই একটা রেখা আমরা ঠিক সেম আরেকটার মতো দেখো, আগেরটার মতোই লম্ব, এই একটা রেখা আছে, এই রেখাটা কত 13x মাইনাস 5y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। ওকে ওকে এই রেখা লম্ব একটা রেখা সমীকরণ বের করতে হবে যা মূল বিন্দুগামী বা 0 0 বিন্দুগামী। মূল বিন্দুগামী হলে তার যে ধ্রুবক, এই রেখা ধ্রুবকের ভ্যালু 0 আসে। কেমন, আমরা জিনিসটা এর আগেও দেখছি, এই 2 ম্যাথ আগে দেখছি। তো এবার আসো এর আসলে এটা 12x হবে, ঠিক আছে, আমি এটা 13x লিখছি, ঠিক আছে। তাহলে এই রেখা লম্ব রেখার সমীকরণ, এই রেখাটা কি বলতো, আমরা যদি সাজাই লিখি 5y প্লাস 12x প্লাস 13 ইজ ইকুয়াল টু কি 0। ওকে এর একটা সমীকরণ কি হবে বলতো, y আর x তুমি লিখে দাও, ও x এর সহগটা y এর সামনে চলে যাবে, এখানে একটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, প্লাসের চিহ্ন ছিল চিহ্ন মাইনাসের হয়ে গেছে, y এর সহগটা x এর সামনে চলে যাবে, কত হয়ে গেছে -5 প্লাস কি c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। 12y প্লাস এর 5x প্লাস c ইজ ইকুয়াল টু কি 0 না, প্লাস ইজ ইকুয়াল টু 0। আমি বলছি যদি মূল বিন্দুগামী হয় তাহলে তুমি যে মূল বিন্দুটা বসাই দেখো c এর ভ্যালু কত আসে 0 প্লাস 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0। সুতরাং c এর ভ্যালু কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে এত রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ কত হয়ে যায় যদি c এর ভ্যালু 0 বসাই 12y প্লাস 5x। ওকে সোজা না, একদম ইজি ছিল এটা। এবার দেখো বলছে এই রেখাটা, এটা একটা এগ্রির কোশ্চেন, যে এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর কি। হ্যাঁ, তো কোন রেখা পরস্পর কি, এই জিনিসটা আসলে একটা জিনিস ভাবে জিনিসটা যদি খেয়াল করো যে আসলে এই জিনিসটা কি বলতো, হয় হচ্ছে একই একই রেখা হইতো কি সবগুলোর অনুপাত সমান হইতো না। বা দেখো আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম অপশন থেকে শুরু করি, টেস্ট করা শুরু করি কি আমি জানি না এই দুইটা রেখা কি বা তাদের মধ্যে সম্পর্কটা কি ধরনের, তার কি সমান্তরাল, লম্ব না একই রেখা। প্রথমত যদি সমান্তরাল রেখা হয় তাহলে এক্স এর সামনের সহগ ওয়াই এর সামনের সহগ দুইটার কি সমান হওয়ার কথা, বাট এখানে কি সমান আছে দেখো তো, এক্স এর সামনের সহগ আর ওয়াই এর সামনের এক্স এর সামনের সহগ এই রেখার জন্য এক্স এর সামনের সহগ এই রেখার জন্য কি সমান, সমান না, ওয়াই এরটাও সমান না, দ্যাটস মিন এটা সমান্তরাল হওয়ার প্রশ্নই আসে না। এবার আসলে লম্ব, লম্ব হবে কি, লম্ব মানে এটা ডিপেন্ড করবে কি ঢালের গুণফলের উপর। তো এই রেখার ঢাল কত হয় দেখো তো, তোমরা যদি করি x মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই জন্য নির্দিষ্ট হয়ে গেছে কত x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2y, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে গেছে কি x/2 মাইনাস 3/2, তাহলে এর ঢাল কত হয়ে গেছে হাফ।
এই রেখার ঢাল দেখি আমরা 2x প্লাস y ইজ ইকুয়াল টু 15, তাহলে y ইজ ইকুয়াল টু কি মাইনাস এর 2x প্লাস এর 15, তাহলে এর ঢাল কি x এর সামনে সহগ কত মাইনাস এর 2। আমরা যদি লম্ব রেখা হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য m1 ইন্টু m2 করি, তাহলে কত হয়ে গেছে মাইনাস 2 ইন্টু হাফ, দেখো তো এটা কত হয়ে গেছে মাইনাসের 1 হয়ে গেছে না। এটা তো শর্ত ছিল লম্ব হলে ঢাল দুয়ের গুণফল -1 হবে, দ্যাটস মিন আমার এই রেখাদ্বয় পরস্পর কি লম্ব। ভাই পরে যারা দুটো অপশন আছে দেখার দরকারই নাই, কারণ কি এখানে তো একাধিক উত্তর নাই। যদি আমি বলতো এস এওসি বিওসি তাহলে তুমি চেক দিতা, যদি অ্যান্সার মিলে গেছে এখানেই শেষ। আসো এত এবং এত রেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। হ্যাঁ লম্ব দ্বিখণ্ডক কি জিনিসটা বুঝতে হবে, যে লম্ব দ্বিখণ্ডক দেখো ভাইয়া, দেখ দ্বিখণ্ডক মানে কি দুই ভাগে ভাগ করে ফেলা, সমান দুই ভাগে ভাগ করে ফেলা। দ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করে ফেলা, সেটা হচ্ছে আমাদের দ্বিখণ্ডক, মানে দুই ভাগে ভাগ করে একটা একদম মাঝ দিয়ে তুমি দিলা দিয়ে দিবে। অর্থাৎ ওই পয়েন্টে এই একটা দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে 3-4 বিন্দু এবং আরেকটা হচ্ছে 7-8 বিন্দু। এই দুই বিন্দুর আমার হচ্ছে লম্ব দ্বিখণ্ডক বের করে। লম্ব দ্বিখণ্ডক হচ্ছে তাদের মাঝামাঝি কোনো একটা তাদের মাঝামাঝি পয়েন্টটা দিয়ে যদি আমি লম্ব এঁকে দেই, হ্যাঁ তোর এই দুটার মধ্যবিন্দু এটা দিয়ে যদি আমি লম্ব এঁকে দেই, সেটাই হচ্ছে তার লম্ব দ্বিখণ্ডক। মানে লম্ব এঁকে এই রেখাটাতে দুই ভাগে ভাগ করে দিছি, মানে খণ্ডন করে দিছি, সেটাই হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। তাহলে দেখো তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে বলো তো, লম্ব দ্বিখণ্ডক হলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে, ভাবো তো লম্ব দ্বিখণ্ডক হলে এই পয়েন্টটার স্থানাঙ্ক কি হবে, এই দুটার ভুজ আমি একটু আগে করেছি, এই দুটার ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, আর হচ্ছে কুটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই কত 2। তাহলে এই সি পয়েন্টের ইয়ে কি হবে, সিটা হচ্ছে এটা লম্ব, তাহলে হচ্ছে 5 আর হচ্ছে 6, তাই না? 10 5 আর 12 2 কত হয়ে গেছে 6 হয়ে গেছে, ঠিক আছে 5 6। এবার হচ্ছে তোমার এটা যদি হয় এবি, এটা সিডি, আমাকে বলছে যে এত রেখা লম্ব দ্বিখণ্ডকের এত রেখার মানে এই বিন্দুগামী একটা রেখা আছে এবি রেখা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, মানে সিডির সমীকরণ চাইছে। তো এবার সিডি সমীকরণ, সিডির একটা পয়েন্ট আছে, এটা অবভিয়াসলি সি বিন্দুগামী, সিডি রেখাটা সি বিন্দুগামী একটা পয়েন্ট। আমি বলছি যে রেখার সমীকরণ বের করতে হলে একটা পয়েন্ট এবং তার ঢালের মানটা জানা লাগে। আমরা ঢালের মান জানি না, বাট একটা পয়েন্ট জানি। দেখো এই দুই পয়েন্টের মাধ্যমে কি এবি রেখার ঢালটা বের করতে পারবো না। যেহেতু সিডিটা এবির উপর লম্ব আকারে আছে, তাহলে এসি এর ঢাল এবং সিডি এর ঢালের গুণফল কত -1, এর থেকে সিডি রেখার ঢালটা পাবো। তাহলে এসির ঢাল কত, বা তোমরা যদি এসির ঢাল করো এম এসি আর ঢাল অফ এসি, সেটা হচ্ছে তার কুটিদ্বয়ের পার্থক্য 6 - 4 ডিভাইড বাই কত 5 - 3, তাহলে কত হয়ে যায়, উপরে হয়ে যায় 2, নিচে হয়ে যায় কত 2, 6 - 4 5 - 3, তাহলে 2 আর 2 কত আমাদের হয়ে যায় 1। তাহলে এসির যদি এই এবি রেখাটার ঢাল যদি 1 হয়, তাহলে সিডি রেখার ঢাল কত হবে বলো তো, এম সিডি ইন্টু এম এসি সমান সমান কত বলো তো -1 না, যেহেতু লম্ব রেখা। তাহলে এম সিডি সমান সমান কি হবে, এম এসির ভ্যালু কত বলো তো 1, তাহলে এম সিডির ভ্যালু কত হবে -1, তাহলে এই রেখার ঢাল বের হয়ে গেছে -1। এবার লম্ব দ্বিখণ্ডক সিডি, সিডির একটা পয়েন্ট দেওয়া আছে 5 6 বিন্দুগামী এবং তার ঢাল দেওয়া আছে, তাহলে তার সমীকরণ বের করা যাবে কিভাবে, x - এই 5 ইন্টু ঢাল কত -1 গুণন আকারে আছে ইকুয়াল হচ্ছে y - 6, তাহলে কত -x + 5 ইকুয়াল টু y - 6। তাহলে এক পাশে যদি সবকিছু নিয়ে আসি y + x - 11 ইজ ইকুয়াল টু কত 0। ওকে, এটা হচ্ছে তার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। ইজি ছিল না? জাস্ট বুঝতেই তো আসলে লম্ব দ্বিখণ্ডকটা কি। এবার আসো দুটি সরলরেখার সংযোগ দুটি সরলরেখার বলতে, যে ধরো এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, একটা বিন্দুতে তোমার ধরো ইন্টারসেক্ট করছে, ধরো এ একটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেক্ট পয়েন্টটা বের করব কিভাবে আমরা, ঠিক আছে? এই দুটো সরলরেখা পরস্পরকে কোন একটা বিন্দুতে ছেদ করলে এই পয়েন্টটা কিভাবে বের করব, এটা বের করা যেতে পারে। এক্ষেত্রে আমরা অপনয়ন, প্রতিস্থাপন, বর্জগুণন এই পদ্ধতিগুলো আমরা করতে পারি। এত কিছু জানার দরকার নেই, মাঝে মধ্যে অপশন টেস্ট করেই হয়ে যায়। যদি আমি বলবো যে কিভাবে অপশন টেস্ট করবা, কারণ এই কাহিনী করতে গেলে তোমার এত টাইম তো নাই না, পরীক্ষার মধ্যে তো তোমার সময়টাও একটা ফ্যাক্টর, যেহেতু 12 মিনিটে বিষয়টা ভেরি মাচ চ্যালেঞ্জিং, সো ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য টাইম, রাইট? সো
আমরা যদি দেখি যে এক্ষেত্রে অপনয়ন প্রতিস্থাপন বর্জ্য গুণন করতে হয়, মানে অপশন টেস্ট করে অনেক ক্ষেত্রে পারা যায়, কিন্তু যদি দেখো যে অপশন টেস্ট হচ্ছে না, দেন হচ্ছে আসলে তোমার এই যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করতে হয়। আর যদি রেখাদ্বয় সমান্তরাল হয় তাহলে কোনো সংযোগ বিন্দু পসিবল না। মানে হচ্ছে দেখো দুটো সমান্তরাল রেখা কি, তাদের প্রত্যেকটা বিন্দুর একই বিন্দুগুলোর দূরত্ব কি, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে করে চলতেছে। যদি তাদের মধ্যে সমান্তরাল রেখার মধ্যে কোনো সংযোগ পয়েন্ট থাকে না, সমান্তরাল হয়ে থাকে, দুটি রেখা সমান্তরাল হলে তারা কোনো পয়েন্টে মিলবে না, তারা কোনো পয়েন্টে কি করবে না, মিলবে না। এই দেখো তারা একটা নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে পরস্পর থেকে চলে যেতেছে। এখন যদি এরকম হইতো তাদের দূরত্বটা যা সময়ের সাথে সাথে কমে যেত, তাহলে একটা পয়েন্টে গিয়ে মিলতো। বাট তাদের দূরত্বটা, তাদের এই দুই রেখার মধ্যবর্তী দূরত্ব প্রত্যেকটা বিন্দুর জন্য সমান থাকে। তার মানে একই ধরনের যে আমাদের যে রাশিগুলো হচ্ছে, মানে যে রেখাদ্বয় সমান্তরাল, তাদের কোনো সংযোগ পয়েন্ট পাওয়া পসিবল না। আচ্ছা, এবার দেখো রিসেন্ট এগ্রি 22-23 একটা কোশ্চেন আসছে যে এই রেখা এবং এই রেখা পরস্পরকে কোন চতুর্ভাগে ছেদ করে। এখন কোন চতুর্ভাগে ছেদ করে আমরা যদি দেখি যে দেখো এই এই চতুর্ভাগে কি এক্স এবং ওয়াই, যে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে এক্স এর ভ্যালু পজিটিভ পজিটিভ বলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। প্লাস প্লাস এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, এটা হচ্ছে আমাদের কি প্লাস মাইনাস। যদি এক্স ওয়াই এর যে স্থানাঙ্ক ব্যবস্থা, যে এক্স ওয়াই এর ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে কোন ইয়ার মধ্যে, এর জন্য তো আমাদের বের করতে হবে যে আগে এক্স অক্ষকে সে ছেদ করছে, মানে যে এক্স ওয়াই এর ভ্যালুটা সেটা কি পজিটিভ পজিটিভ না নেগেটিভ পজিটিভ না মাইনাস মাইনাস না প্লাস মাইনাস, কোন রকম সেটা তো আগে বের করতে হবে, রাইট? এখনো কিন্তু আর অপশন টেস্টের সুযোগ নাই। তো এখানে আমরা যে জিনিসটা করব, এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে করে ফেলবো, ঠিক আছে? এই একটা, এটাকে ধরলাম আমরা 1 নং ইকুয়েশন দিব, এবং এটাকে জাস্ট তোমরা পরীক্ষা হলে দ্রুত করবা, কেমন? আমি জাস্ট তাও বোঝানোর জন্য অপনয়ন পদ্ধতিতে করবো আমরা, এটা 2 নং। হ্যাঁ, তো আমরা 1 নং যোগ 2 নং করে দেব। 1 নং যোগ কি করে দেব? 2 নং। 1 নং যোগ 2 নং করলে দেখো যদি করি 2 প্লাস 12, তাহলে কি হয়ে যায়? 5x কি হয়ে যায় বলো তো? 3x y কাটা, তাহলে 14, 3x হয়ে যায় কত? 14, তাহলে x এর ভ্যালু হয়ে যায় কি 14/3। এটা দিয়ে কিন্তু আমরা কমেন্ট করতে পারবো না, এটা দিয়ে আমরা কি করতে পারবো? কমেন্ট করতে পারবো না, কারণ y এর ভ্যালুটাও লাগবে কোন চতুর্ভাগে আছে কি নাই। এবার x এর ভ্যালুটাকে যদি আমরা 1 নং এ বসাই তাহলে কি হয়? 14/3 প্লাস কত? y ইজ ইকুয়াল টু কত? 2 না? তাহলে y সমান সমান হয় কি 2 মাইনাস 14/3, তাহলে এটা হয়ে যায় কত বলো তো? 6 মাইনাস 14/3, তাহলে এটা কত হয়ে গেছে? -8/3। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত হয়ে গেছে বলো তো? কোন বিন্দুতে ছেদ করতেছে? ছেদ বিন্দুটা কত হয়ে গেছে? এই এক্স ওয়াই পয়েন্ট, যে এই দুই পয়েন্টটারই ছেদ করে মানে এই দুইটার কমন পয়েন্ট, ছেদ করে মানে হচ্ছে এই দুইটার কমন পয়েন্ট। তাহলে কত আমাদের হয়ে গেছে কমন পয়েন্টটা? 14/3 এবং হচ্ছে -8/3। ঠিক আছে, তো সবকিছু ক্যালকুলেশন। হ্যাঁ, 6 থেকে 14 গেলে তোমার 12 8। ঠিক আছে, এবার আসো তাহলে এটা কি বলো তো? এখানে কি প্লাস মাইনাস না, প্লাস মাইনাস না, প্লাস মাইনাস কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে না? তাহলে এটা ছেদ করছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে ওকে, এবার আসো এত এবং এত রেখাদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করে? এত এবং এত রেখাদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করে? তো দেখো এটা হচ্ছে অপশন টেস্ট করা যায়, যে অপশনগুলো বসায় দেখবো যে কোন পয়েন্টটা আসলে মিলে। ঠিক আছে, কোন বিন্দুতে পরস্পরকে কি করে? দেখো এই জিনিসটা ইজিলি অপশন টেস্ট দিয়ে করা যায়, ইজিলি, দরকার নাই অপনয়ন প্রতিস্থাপনের, জন্য অপশন টেস্ট আছে। কিভাবে দেখো, একটা রেখা যেহেতু স্পর্শ করতেছে, কোন একটা পয়েন্টে স্পর্শ করতেছে, মানে ওই পয়েন্টটার জন্য এই দুই রেখাটারই সত্য, এই দুই রেখাটাই কি সত্য না? ওই পয়েন্টটার জন্য এই দুই রেখাটাই কি সত্য, যেহেতু কি করতেছে? স্পর্শ করতেছে। মানে আমরা যদি ধরো ওই পয়েন্টটা যদি 1 2 হয়, 1 2 যদি দুইটার মধ্যেই বসাই, তাহলে ডান পক্ষ বাম পক্ষ কি হবে? মিলবে। এবার আসো এই রেখাটার ক্ষেত্রে খেয়াল করো, তাহলে এই দুইটার ছেদবিন্দু অবভিয়াসলি কি হবে? এই রেখাটার জন্য সত্য, এই রেখাটার জন্য সত্য। এবার দেখো যদি এ নাম্বারটা বসাও -6 প্লাস 2 -6, এটা কি 0 হয়? 0 হয় না। দ্বিতীয়টার জন্য হয় না। তৃতীয়টার জন্য দেখো তো, তৃতীয়টার জন্য কত? -12 প্লাস 12, এটা কি 0 হয় কি হয় না? হয়। 0 হয় কি হয় না? হয়। চতুর্থটা মিলে না। দ্যাটস মিন আমার এই সি নাম্বার অপশনটা আমার হচ্ছে এই দুইটা সমীকরণকে কি করবে? আমার ছেদবিন্দু হবে, কারণ এটারে যেহেতু এই বিন্দুটা ইয়ে করতেছে, দেখো এটারে যেহেতু এই বিন্দুটা, এই সমীকরণটা যেহেতু এর জন্য সিদ্ধ হচ্ছে এবং অন্য কোনটার জন্য সিদ্ধ হচ্ছে না, তাহলে অবভিয়াসলি তোমার এই যে স্পর্শ বিন্দুটা এটাই হবে, কারণ স্পর্শ বিন্দুটা তো এই বিন্দুর উপরেই পড়বে, রাইট? স্পর্শ বিন্দুটা কি x প্লাস ওয়াই বিন্দুর উপরে পড়বে না?
উপরেই পড়বে, দ্যাটস মিন সি হবে রাইট অ্যান্সার। তো এরকম কিছু থাকলে তোমার হচ্ছে অপশন টেস্ট করে খুব দ্রুত করে ফেলা যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, কিছু কিছু আরো কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার নান মান দেওয়া আছে, এগুলোর ক্ষেত্রে আসলে অপশন টেস্ট করেও করাটা আসলে তোমার আমার মতে আসলে ইজি, যে অপশন টেস্ট করে ফেলতে পারো। যে 2 1 যদি বসাও, এদিকে যদি 2 1 বসাও, 2 বসালে কত হয়ে যায় 4 প্লাস 1 প্লাস কত 2, 4 প্লাস 1 এটা কি ডান পক্ষে কি মিলতেছে 0? মিলতেছে না, দ্যাটস মিন এটা আমাদের এই পয়েন্টটা 2 2 1টা বসাইলে লাভ নাই, ঠিক আছে? 2 1 বসাইলে লাভ নাই, এটা আমার এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে না 2 1। মাইনাস 1 2 যদি বসাই দাও তাহলে কি হয়ে যায় মাইনাস 2 প্লাস 2 প্লাস 2। দেখো তো, মাইনাস 1 আর 2 যদি বসাও, যদি মাইনাস 1 যদি রেখাদের সংযোগ বিন্দু, মানে কি সংযোগ বিন্দু হচ্ছে ওই পয়েন্টটা যার জন্য এই দুইটা সমীকরণ কি সিদ্ধ, মানে এই সমীকরণের ডান পাশে বসাইলে ওই পয়েন্টটা 0, মানে বাম পক্ষের সমান হবে, ডান পাশে বসাইলে আমার বাম পাশের সমান হবে, সেটাই তো, তাই না? সংযোগ পয়েন্ট মানে কি এই সমীকরণটাকে ওই পয়েন্টের যে এক্স এর ভ্যালু এটা সিদ্ধ করবে। এখন দেখো তো, আমি যদি মাইনাস 1 2 বসাই তাহলে কিন্তু এই পাশে 0 আসতেছে না, এটার ক্ষেত্রেও সেম। এবার ধরো 3 4 ও যদি বসাই, এটার জন্য যদি 3 4 বসাও, দেখো এটার জন্য কিন্তু 0 আসবে না, যদি আমাদের 2 1 বসাই এটার জন্য 0 আসবে না, এবং মাইনাস 1 2 এর জন্য এটার জন্য 0 আসবে না। 3 4 যদি বসাই, তাহলে 3 4 বসাইলে কত 6 প্লাস হচ্ছে 4 প্লাস 2, 0 কি আসতেছে? এখানেও যদি 3 4 বসাও তাহলে 3 4 কত 12 প্লাস হচ্ছে কত 8 প্লাস 9, এটা কি বাম পক্ষে আসতেছে এত, ডান পক্ষে দেওয়া আছে 0, এটা কি মিলছে? তাহলে এই তিনটার কোনোটা কি এই রেখাদ্বয়ের, মানে এই রেখাদ্বয়ের যে ইন্টারসেক্ট করছে, অর্থাৎ এই তিনটার কোনো বিন্দুই এই রেখাদ্বয়কে কি করে না, সমীকরণ সিদ্ধ করে না, মানে এই তিনটা কোনো বিন্দুই এই রেখার উপরে অবস্থান করতেছে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? নান। সংযোগ বিন্দু কি নান, মানে অন্য একটা সংযোগ বিন্দু কি অন্য একটা, এগুলা না, অপশনের ভিতরে যেগুলো আছে এগুলা না। ওকে, তো এবার আমরা প্রায় শেষের দিকে আসছি আজকে। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দেখো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, মানে দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকে নির্দেশ করতেছি, কি দূরত্বকে? লম্ব দূরত্বকে নির্দেশ করতেছি। সেটা হচ্ছে যে দুইটা সমান্তরাল সরলরেখা যদি এরকম দেওয়া থাকে, হ্যাঁ, সমান্তরাল হওয়ার শর্ত কি এক্স এর এবং ওয়াই এর আগে সহগগুলো সেম, জাস্ট তাদের যে ছেদ ইয়েটা আছে না, ছেদকটা, সেই ছেদকটা ভিন্ন হয়ে থাকে, ওয়াই অক্ষের ছেদকটা। তো এর জন্য করতে হবে কি, দেখো তো, ছেদক দ্বয়ের বিয়োগফল মোডের ভিতরে, মানে পজিটিভ নেগেটিভ বলে, কারণ দূরত্ব নেগেটিভ হতে পারে না, এখন ছেদক দ্বয়ের বিয়োগফল নেগেটিভ পজিটিভ হতেই পারে কোঅর্ডিনেট সিস্টেমে। তো এদের বিয়োগফলের মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এ বি কি, এখানে এ হচ্ছে x এর আগের সহগ, বি হচ্ছে y এর আগের সহগ। ওকে ওকে, এবার আসো, যে এবার যে কোনো একটা পয়েন্ট ধরো, এই একটা রেখা, এই রেখা থেকে যে কোনো একটা পয়েন্ট তোমার হচ্ছে x1 y1, ঠিক আছে? এই রেখাটা হচ্ছে তোমার ax প্লাস by প্লাস c। এই রেখা হতে এই বিন্দুর লম্ব দূরত্ব, কি দূরত্ব? লম্ব দূরত্ব। এই রেখা হতে এই রেখার, এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করবো সেটা নির্ণয়ের কাহিনী হচ্ছে যে, যেটা আছে এই পয়েন্টটাকে এদিকে বসানো শুরু করো, a x1 প্লাস b y1 প্লাস c মডের ভিতরে রাখো, ডিভাইডেড বাই তার যে x এর আগে সহগ, y এর আগে সহগের হোল স্কয়ারের যোগফল আর মডুলাস বর্গমূল করে দাও। ইজি না? একদম ইজি। এই দুইটা সূত্র একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কাইন্ডলি। আচ্ছা, এবার আসো, এত এবং এত সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা এগ্রি 21 বেশি আসছে। দেখো ভাই কি বলছি, দেখো এই এরকম ফরম্যাটে আনতে হবে। কি আনতে হবে? যদি সিটা ওই পাশে থাকে, এটা এই পাশে নিয়ে আসতে হবে, সিটা ওই পাশে থাকলে একে এই পাশে নিয়ে আসতে হবে, ফর দ্যাট সিটা ওই পাশে থাকলে এই পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ভাই এটার সাথে এটা বিয়োগ দিব নাকি এটার সাথে এটা বিয়োগ দিব, কোনো ম্যাটার না, তুমি যেটার সাথে এটার বিয়োগ দাও, কারণ মডের ভিতরে, মডুলাসের ভিতরে আছে, ম্যাটার করে না। তো আমরা দেখো সবগুলো এই পাশে আছে, অর্থাৎ আমাদের জিরো, এক পাশে ডান পাশে হলে জিরো বানাতে হবে। এবার দেখো তাহলে দূরত্ব কি বলতো, c1 মাইনাস c2 মডুলাস রুট ওভার কি ছিল, x এর আগে সহগের স্কয়ার প্লাস y এর আগে সহগের স্কয়ার। c1 কত 12, এটা কত বলতো 3, ডিভাইডেড বাই n কত আছে বলতো, x এর আগে সহগ হচ্ছে 4, y এর আগে সহগ হচ্ছে -3 হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি কি হলো বলতো, এটা যদি করি 9, এটাকে যদি করি আসে হচ্ছে কত রুট ওভার 25, তাহলে হয়ে গেছে কত বলতো 9 ডিভাইড বাই 5 ইউনিট।
তাহলে দূরত্ব বের হয়ে গেছে। এখন দেখো সরলরেখা দ্বয় এবং দূরত্ব কি, এটা সরলরেখা দ্বয় বললেই তো হলো না, সমান্তরাল সরলরেখা কিন্তু বলে নাই, কিন্তু আমরা বুঝে গেছি কিভাবে বলতো, এক্স এর আগে সহগ ওয়াই এর আগে সহগ গুলো সেম, এই জন্য সমান্তরাল সরলরেখা। সমান্তরাল না বললে কিন্তু আবার ঝামেলা হয়ে যেত, এই সূত্র কিন্তু সমান্তরাল ব্যতীত অন্য সরলরেখার জন্য হবে না, এবং ওই জিনিসটা টাফ অনেক, এবং এই জিনিসটা এমসিকিউর জন্য আসবে না যদি সমান্তরাল ব্যতীত, মানে ধরো এরকম সরলরেখা, এই দুই সরলরেখা যেটা সমান্তরাল না, এটার ক্ষেত্রে কিন্তু আবার ইয়ে বের করতে ঝামেলা আছে, তখন একটা পয়েন্টের থেকে দূরত্ব বের করতে। আচ্ছা যাই হোক, ভিন্ন পয়েন্টের জন্য ভিন্ন ভিন্ন দূরত্ব হয় এর জন্য, বাট সমান্তরাল সরলরেখার জন্য প্রত্যেকটা পয়েন্টের জন্য এই দূরত্বের মধ্যে থাকে, কারণ তারা কি একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে যায়, এই নির্দিষ্ট ডিস্টেন্সটাই তুমি এখানে পাইছো ডি। ওকে, এই ডি কত ছিল 9/5। ওকে ওকে, এই জিনিসটা আসলে দুইবার আসছে, সেম এই জিনিসটা আমরা করছিলাম। হ্যাঁ, এত রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো, এত রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো। রেখাদ্বয় কি আছে দেখো তো, 6x - 4y + 9 = 0, 3x - 2y = 1। আমি বলছি ভাই যদি সমান্তরাল না হয় আমরা কি করতে পারবো না বলতো, আমরা আসলে তাদের দূরত্ব বের করতে পারবো না ওই সূত্র দিয়ে এত ইজিলি। তো আমাদের এমসিকিউর জন্য তো এত হার্ড ভাই, কেমনে সলভ করবেন ভাই, এটা তো পসিবল না মেবি এত কম সময়ে। তাহলে দেখো কি করতে হবে, দেখতে হবে এই জিনিসটা আসলে কি সমান্তরাল রেখা কি সমান্তরাল রেখা না। চলো এখানে দেখো তো, একটা রেখা কি বলতো, একটা রেখা হচ্ছে 3x - 2y - 1। আমি বলছি এক পাশে নিয়ে আসো সবটাকে, সবটাকে কি করো, সবটাকে এক পাশে নিয়ে আসো। সবটাকে যখন এক পাশে নিয়ে আসলা, সবটাকে কি করলা বলো তো, সবটাকে এক পাশে নিয়ে আসলা। সবটাকে যখন এক পাশে নিয়ে আসলা 3x - 2y = 1। এবার আসো, এটা তোর 1 নং রেখা। এবার 2 নং রেখাটা কি ছিল বলতো, 6x - 4y + 9 = 0। বলতো ভাইয়া এই দুটো কি সমান্তরাল রেখা কি সমান্তরাল রেখা না? সমান্তরাল রেখা হলে তো ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, যেটা তুমি বলতেছো যে d হচ্ছে mod of c1 - c2 মডুলাস ডিভাইড বাই রুট ওভার কি a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তোমার এই জিনিসটা থাকলেই তো, এখন এটা তো সমান্তরাল কি, x এর আগে সহগ 3, এখানে x এর আগে সহগ 6, এগুলো কি সমান? সমান তো না, তাহলে কি সমান্তরাল রেখা না ভাই? সমান্তরাল রেখা না, কে বলছে না? একে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে যদি ভাগ দেই 6x - 2y + 9/2 = কত 0। এবার দেখো তো এই দুটার ইয়ে মিলছে কিনা, x এর আগে সহগ y এর আগে সহগ। তো এগুলোর নিয়ম হচ্ছে তুমি যতক্ষণ মানে যদি কমন কিছু যায়, এটা দিয়ে x এর সহগের যদি কমন কিছু যায় ভাগ দিয়ে সরাই দাও, এটা রেখার মধ্যে x y সহগের মধ্যে যদি কমন কিছু যায় সেটা দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে হয়ে গেছে না। 1 নং আর 2 নং রেখা কি এবার হয়ে গেছে সমান্তরাল বলা যায় না, x এর আগে সহগ y এর আগে সহগ সেম, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। এখানে কত -1, তাহলে -1 - 9/2 mod ডিভাইড বাই কত, এখানে কত ছিল 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার -2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আলটিমেটলি কি হয় বলো তো, এই জিনিসটা যদি তুমি করো তাহলে -2 - 9/2 মড নিচে কত হয়ে যায়, নিচে হয়ে যায় √13, নিচে হয়ে যায় কি √13। তাহলে উপরে আলটিমেটলি কি হয়ে যায় বলো তো, যেহেতু মডের ভিতরে মাইনাস তো থাকতে পারবে না, তাহলে 11/2 √13 ইউনিট। ওকে, ইজি না? ইজি। জাস্ট এই জিনিসটাকে আমরা সাজাই আনছি, যে থাকে জাস্ট ভাগ দিয়ে দাও, কমন গেলে ভাগ দিয়ে দাও। মূলবিন্দু থেকে এত রেখার মধ্যবর্তী দূরত্ব কত? মূলবিন্দু থেকে এত রেখার মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝায় মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। মূলবিন্দু থেকে এত রেখার দূরত্ব বলতে বোঝায় মূলবিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। তো কোন একটা রেখা কোন একটা বিন্দু হতে 0 0 বিন্দু হতে ওই একটা রেখা তোমার আছে √3x + y, এটার এই পাশে নিয়ে আসো, এক পাশে সবটা নিয়ে আসো -0। এত রেখার যদি লম্ব দূরত্ব d হয়, এই d কিভাবে নির্ণয় আমরা বলছি, যে এই পয়েন্টটা এখানে বসাইতে থাকো, x এর জায়গায় 0 প্লাস এত 0 -10 মডুলাস রুট ওভার x এর আগে সহগের হোল স্কয়ার প্লাস y এর আগে সহগের কি হোল স্কয়ার। উপরে কি আছে বলতো -10 আছে, নিচে কি আছে বলতো √4। তাহলে মডুলাসের ক্ষেত্রে মাইনাসটা চলে যাবে, থাকবে হচ্ছে 10, নিচে থাকতেছে কত 2, তাহলে হয়ে গেছে কত 5। তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্ব কত 5। এবং কখনো না এই মাইনাসের দিকে তাকাইও না, মডুলাস থেকে বের হলে প্লাস মাইনাস ঠিক আছে, বাট মাইনাসের দিকে তাকাইও না, কারণ কি দূরত্ব বলছে, এবং দূরত্ব কখনো কি হয় না নেগেটিভ হয় না, কারণ দূরত্ব ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটিস, রাইট? স্কেলার কোয়ান্টিটিস বা স্কেলার রাশি, দ্যাটস ওয়াই। এবার দেখো
এবার আসো, এই যে সরি, এই রেখাটা দেখো, সামনে একটা ম্যাথ আছে, এটা আমরা করবো। এর আগে এটা দেখো যে এত এবং এত রেখার লম্ব দূরত্ব বের করো। দেখো এই দুই রেখার লম্ব দূরত্ব বের করতে বলছে। দেখো y ইজ ইকুয়াল টু, এটার এক পাশে নিয়ে আসো, -x - 4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন। এটারে নিয়ে আসো এক পাশে, y - x ইকুয়াল টু কি 0। দেখো তো এটা কি সমান্তরাল রেখা না? কারণ y এর আগে সহগ, x এর আগে সহগ সেম, মানে এটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা হলে কি দূরত্ব কি, এটার যে বিয়োগ কি এটার যে ইয়ার মান, স্পর্শকের মান, সরি ছেদকের মান c1 বিয়োগ c2, এটার c2 কত 0। এবার আসো x এর সামনে সহগের স্কয়ার প্লাস y এর সামনে কি সহগের স্কয়ার, তাহলে উপর কি হয়ে যায় মডুলাস অফ -4, নিচে হয়ে গেছে কি √2, তাহলে থাকতেছে কি 4√2। এটাকে যদি তুমি কাটাকাটি করো অ্যানসার হয়ে গেছে কি 2√2। দেখছো বারবার কিন্তু এগ্রিতে কোশ্চেনটা আসতেছে, মানে বিগত কোশ্চেন গুলোতে। দেখো এটা হচ্ছে 3x হবে, কেমন, এটা 3x হবে। এত রেখা সমান্তরাল দিকে, এত রেখা হতে এত বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ভাইয়া একটা মারাত্মক কোশ্চেন, সেটা হচ্ছে দেখো এত রেখার সমান্তরাল দিকে এত রেখা হতে, এই রেখা দেখো এটা হচ্ছে 3x + y = +4 = 0। এবার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 1 2, সেটা কি পয়েন্ট 1 2 পয়েন্ট। এই পয়েন্টের আমার দূরত্ব বের করতে হবে। এই পয়েন্টের কি বের করতে হবে বলতো, এই পয়েন্টের দূরত্ব বের করতে হবে। তো এত রেখার সমান্তরাল দিকে, এত রেখার সমান্তরাল দিকে এত রেখা হতে এত বিন্দুর দূরত্ব, এই যে এইটার সমান্তরাল দিকে এই রেখাটা কি ছিল, এই রেখাটা ছিল হচ্ছে তোমার 3x - 4y + 8 = 0। এই রেখার সমান্তরাল দিকে, এই রেখার সমান্তরাল দিকে এই রেখা হতে এই বিন্দুর দূরত্ব। এখন এই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটা কোন, এটা কিন্তু লম্ব দূরত্ব বলে নাই। দেখো ভাইয়া এখানে কিন্তু বলে নাই যে এই রেখা হতে এই বিন্দুর লম্ব দূরত্ব কত, এটা কিন্তু বলেই নাই। বলছে এই রেখার সমান্তরাল, মানে এই রেখাটা এবং এটার যদি আমরা এইভাবে টানি মিলেই কোন একটা পয়েন্টে, এই রেখাটা আর এই রেখাটা কি হবে, সমান্তরাল হবে। এই সমান্তরালটা ধরো এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এটা যদি ডি বিন্দু হয়, আমার ওই এডির দূরত্ব চাইছে। আমার কি চাইছে, ওই এডির দূরত্ব চাইছে। এত এর সমান্তরাল বরাবর এর যে রেখাটা আছে এইটা, এই রেখাটাকে যে বিন্দুতে ছেদ করে, এই ছেদবিন্দু আর এডি বিন্দুর তোমার ইকুয়েশনটা চাইছে। খুব মারাত্মক একটা বিষয়, ঠিক আছে? এটা যদি এসে পড়ে বলা তো যায় না, রাইট? তো এবার দেখো, তাহলে এটার সমান্তরাল রেখা বরাবর এটা সমীকরণ কি হবে, সমান্তরাল হলে কি হবে, আমার যা আছে তা কি সমান হবে। এটা সমান্তরাল, এই যে এই রেখাটা সমান্তরাল যদি এডি রেখা হয়, তাহলে এডি সমীকরণ কি হবে, 3x - 4y + কি c। যেহেতু সে 1 2 বিন্দু কমি, এখানে 1 2 বসাই দাও, তাহলে c এর ভ্যালু চলে আসবে না। 1 2 বসাই দাও, c এর ভ্যালু কত আসে দেখো তো, 1 3 × 1 4 × 2 প্লাস c = কত 0। সুতরাং c এর ভ্যালু কত চলে আসে বলো তো, 5। c এর ভ্যালু কত চলতে আছে আমাদের 5। দেখো তো 3 আর 8 5। তাহলে আমার এই এডির সমীকরণ কি হয়ে গেল, এডির সমীকরণ কি হয়ে গেল, এডির সমীকরণ হয়ে গেল কত আমাদের, c এর ভ্যালু 5 বসাই দিলে 3x - 4y + 5 = 0। এবার এই রেখাটা এবং এই যে 3x + y + 4 যে বিন্দুতে ছেদ করছে, এটা কি এই পয়েন্ট, আমাদের এই পয়েন্টটা এবার বের করতে হবে। তো দেখো এই একটা সমীকরণ, তারপর হচ্ছে 3x + y + 4 = 0, এই একটা সমীকরণ। এটা কোন বিন্দুতে ছেদ করছে, তোমার ধরো এটাকে যদি তুমি দাও 1 নং, এটাকে যদি তুমি দাও 2 নং। হ্যাঁ, আমার আগে এই ছেদবিন্দুটা যদি বের করতে পারি, হ্যাঁ এই ছেদবিন্দুটা যদি xy হয়, এই ছেদবিন্দুটা বের করলেই কিন্তু এডির দূরত্বটা আমরা বের করতে পারবো। তাহলে এবার যদি আমি তোমার হচ্ছে 2 নং বিয়োগ 1 নং করি, তাহলে কি হবে বলো তো, x x কাটা চলে যাইতেছে না, থাকতেছে কি y + 4 + 4y - 5 = 0। -5 = কি 0। তাহলে দেখো তো কত হইতাছে, 5y - 1 = 0। সুতরাং y সমান আসতেছে কত, তোমার হচ্ছে 1/5। y এর ভ্যালু কত আসতেছে 1/5। যদি তুমি করো 5y, এখানে -1 হয়ে যায়। এই y এর ভ্যালুটা তুমি এবার 1 নং এ বসাই দাও। y এর ভ্যালুটা কি 1 নং না 2 নং এ বসাও। y এর ভ্যালুটা আমরা কয় নং এ বসাবো, y এর ভ্যালুটা 2 নং এ বসাই। তাহলে থাকে কি 3x + হচ্ছে 1/5 + 4 = কত 0।
তাহলে 3x সমান সমান কি হয়ে গেছে, এটা যদি করো তাহলে 5/21, 5 ডিভাইড বাই কত হয়ে গেছে 21 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত চলে আসতেছে বলো তো, x এর ভ্যালু চলে আসতেছে হচ্ছে -21/15। তাহলে x এর ভ্যালু চলে আসছে না, এই ডি পয়েন্ট এ পয়েন্টের x এর ভ্যালু চলে আসছে। তাহলে এবার এডির দূরত্ব কত হবে, এডির দূরত্ব হবে তোমার তাদের ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর কত বলো তো, -21/15 -1 হোল স্কোয়ার যোগ কুটি দ্বয়ের অন্তর, কুটি দ্বয় কি, কুটি হচ্ছে 1/5 2 -1/5 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার জাস্ট তুমি জাস্ট ক্যালকুলেশন করে বসাই দিবা যে অ্যান্সার কত আসে। ঠিক আছে, সহজ সিম্পল ক্যালকুলেশন, জাস্ট জিনিসটা বোঝা দরকার যে এত রেখার সমান্তরাল দিকে এত রেখা হতে এত বিন্দুর দূরত্ব কত। তাহলে এত রেখার সমান্তরাল দিকে একটা বিন্দু রেখা কোনটা, এই রেখাটা, এই রেখাটায় এই রেখাটাকে যে বিন্দুতে স্পর্শ করছে, ঠিক আছে, এই রেখাটার সমান্তরাল দিকে যে একটা রেখা যেটা এত বিন্দুগামী 1 2 বিন্দুগামী, সেটা এই রেখাটাকে যে বিন্দুতে স্পর্শ করছে এই স্পর্শ বিন্দু হতে এই 1 2 বিন্দুর দূরত্বটা কত সেটা চাইছে। খুব সুন্দর একটা মাইন্ড গেম ছিল এখানে। আচ্ছা, এবার এটা করা হয়ে গেছিল। এবার আসলে প্রতিবিম্ব সম্পর্কিত, যে আসলে তো প্রতিবিম্ব সম্পর্কিত যে বিষয়টা সেটা হচ্ছে যে ধরো যদি কোন একটা বলে কোন একটা পয়েন্টের x অক্ষ বা y ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করো, y ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে, এই যে y ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, এই যে y ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে যদি তোমার প্রতিবিম্ব বের করতে বলে তাহলে তোমার কিছুই করতে হবে না, জাস্ট শুধু এই যে বিন্দুটা আছে এর যে কুটিটা আছে, এর কি ছিল যে কুটিটা ছিল, এই কুটিটার সামনে তুমি জাস্ট একটা মাইনাস দিয়ে দাও, কুটিটার সামনে কি দিয়ে দাও, কুটিটার সামনে মাইনাস দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি যদি বলি এখানে যদি থাকে, এখানে একটা পয়েন্ট যদি থাকে -3 2, তাহলে এর x অক্ষের সাপেক্ষে মানে x অক্ষের সাপেক্ষে এটা হচ্ছে x এক্সিস, এর সাপেক্ষে এর প্রতিবিম্ব স্থানাঙ্ক হচ্ছে -3 -2। প্রতিবিম্ব বলতে বোঝায় হচ্ছে যে এই x জাস্ট আমার কি করছে এখানে y স্থানাঙ্কের উপর বা কুটির সামনে একটা মাইনাস দিয়ে দিছি। তো তোমার যে জিনিসটা বুঝতে হবে যে প্রতিবিম্ব বলতে বোঝায় ওই রেখাটার সাপেক্ষে এর এই পাশের দূরত্ব ওই পাশের দূরত্ব সেম, মানে লম্ব দূরত্বটা সেম, ঠিক সেম x এক্সিসের সাপেক্ষে এই পয়েন্টের দূরত্ব এই পয়েন্টের দূরত্ব কি সেম, ঠিক সেম। এবার আসো যদি y অক্ষের সাপেক্ষে হয়, y অক্ষ বা x ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে ঠিক সেম ভাবে তোমার ab যদি হয়ে থাকে, জাস্ট এবার কি এর আগে x অক্ষের সাপেক্ষে করাতে কি হয়েছে, জাস্ট কুটির সামনে মাইনাস চলে আসছে। এবার যদি আমরা এই y অক্ষের সাপেক্ষে করি তাহলে ভুজের সামনে শুধু মাইনাস চলে আসবে, এই যে ভুজের সামনে মাইনাস চলে আসছে। আর y ইজ ইকুয়াল টু x রেখা যদি হয়, y ইজ ইকুয়াল টু x রেখার সাপেক্ষে, অর্থাৎ এখানে দেখো x ইকুয়াল টু 0 সাপেক্ষে কি হয়েছে, এর থেকে y এক্সিসের দূরত্ব এর থেকে কি y এক্সিসের দূরত্ব সমান, জাস্ট কি ভুজের সামনে কি চলে আসছে একটা মাইনাস চলে আসছে। ঠিক আছে, যেমন এই জিনিসটা যদি এরকম হতো যে একটা পয়েন্ট সেটা হচ্ছে 2 -3, তাহলে তার প্রতিবিম্বের দূরত্ব হতো কি এই লাইনের সাপেক্ষে বা x ইকুয়াল টু 0 লাইনের সাপেক্ষে প্রতিবিম্ব হতো যে ভুজের সামনে একটা মাইনাস চলে আসবে, তাই না, ইজি একদম। y ইজ ইকুয়াল টু x রেখার সাপেক্ষে যদি হয় যে একটা রেখা, এই যে এই একটা y ইকুয়াল টু x রেখা হচ্ছে এই রেখাটা অরিজিন দিয়ে যদি যায়, এই x এক্সিস এই y এক্সিস, এর সাপেক্ষে যদি কোনো একটা বিন্দু থাকে, এর যদি একটা বিন্দু a থাকে ab, তাহলে তার যে প্রতিবিম্ব তার প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে তার জাস্ট ইয়েটা উল্টে যাবে va, অর্থাৎ ভুজটা কুটি হয়ে যাবে, কুটিটা ভুজ হয়ে যাবে, ইজি। আচ্ছা, এবার আসো x অক্ষের সাপেক্ষে এতর প্রতিচ্ছবি নির্ণয় করো। ঠিক আছে ভাইয়া, x অক্ষের সাপেক্ষে x অক্ষ কোনটা, এটা মানে y ইকুয়াল টু 0 সাপেক্ষে দেখো কি আছে 2 -3 আছে, 2 -3 এই চতুর্থ কোয়াড্রেন্টে। তাহলে বলছে এর সাপেক্ষে কি বের করতে, এর সাপেক্ষে হচ্ছে x অক্ষের সাপেক্ষে কি বের করতে বলো তো ভাইয়া, x অক্ষের সাপেক্ষে আমার তার প্রতিবিম্ব, আমি বলছি x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব যদি ab হয় তাহলে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হয়ে যাবে a - b হয়ে যাবে। হ্যাঁ, x অক্ষের সাপেক্ষে হলে তাহলে এটার কি প্রতিবিম্ব কি হয়ে যাবে 2 ইনটু -3, তাহলে কি হয়ে যাবে 2 3 হয়ে যাবে কি তার প্রতিবিম্ব না, x অক্ষের সাপেক্ষে হলে ইজি না, একদম ইজি। জাস্ট তোমার জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কোন লাইনের সাপেক্ষে, এই দুইটা প্রথম দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট, তোমার জাস্ট মনে রাখতে হবে কোন লাইনের সাপেক্ষে। এবার আসো এত
বিন্দুর ওয়াই অক্ষ এবং ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, বা প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব নির্ণয় করো, বা প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো, নট দূরত্ব, প্রতিবিম্ব বিন্দু কত, ঠিক আছে, প্রতিবিম্ব বিন্দু কত, নট দূরত্ব, হ্যাঁ, প্রতিবিম্ব বিন্দু কত, এটা আসলে তোমার কাটা, প্রতিবিম্ব বিন্দু কত। দেখো প্রথমত দেখো 2 3 বিন্দুটা এই পয়েন্টে আছে 2 3, ওয়াই অক্ষ মানে কি এক্স ইকুয়াল টু 0 যে রেখা, এটাই তো ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস না। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হয় বলো তো? আমি বলছি যে ওয়াই অক্ষের সাপেক্ষে যদি একটা পয়েন্ট এ বি থাকে, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে সেটা হয়ে যায় কি ভুজের আমার আগে একটা মাইনাস চলে আসে, শুধু ভুজের আগে কি চলে আসে, একটা মাইনাস চলে আসে, তাহলে তার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, ভুজের সামনে একটা মাইনাস চলে আসবে, হ্যাঁ, ওয়াই অক্ষের সাপেক্ষে। ওয়াই অক্ষের সাপেক্ষে কেমন? এবার আসো ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে। তো আমি বলছি যে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে যদি হয়ে থাকে 2 3, জাস্ট বেশি কিছু না, জাস্ট তার হচ্ছে কোটিটা বুজটা কোটিতে হয়ে যায়, এ ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স রেখা, ঠিক আছে, জাস্ট বুজটা কোটি, কোটিটা বুজ হয়ে যায়, তার প্রতিবিম্ব বিন্দু যেটা, ঠিক আছে, প্রতিবিম্ব বিন্দু যেটা হয়। তাহলে প্রতিবিম্ব বিন্দুর এত বিন্দুর প্রতিবিম্ব বা এসে, আশা করি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝা গেছে, কেমন? আচ্ছা, এবার আসো শেষে একটা সুন্দর জিনিস হচ্ছে ক্রমজোর বিষয়টা, ঠিক আছে, ক্রমজোরের বিষয়টা হচ্ছে দেখো একটা আরেকটার ক্রমজোর যদি হয়, হ্যাঁ, আমি যদি এভাবে বলি যে 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু যদি এ বি ব্র্যাকেটের ভিতরে থাকে, দেখো এটা দ্বারা বোঝায়, এটা কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থার জিনিস, এটা কি জিনিস, একটা স্থানাঙ্ক ব্যবস্থার জিনিস, এটা বোঝায় যে এইটার সাথে এটার প্রথমটার সম্পর্ক, এটার সাথে এটার দ্বিতীয়টার সম্পর্ক, মানে এটার প্রথমটার সাথে এটার প্রথমটার সম্পর্ক, এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টার সম্পর্ক, মানে এটার প্রথমটা সমান, এটার দ্বিতীয়টা সমান, দ্বিতীয়টার সাথে প্রথমটার কোনো সম্পর্ক নাই। যেমন তোমরা এক্স ওয়াই কোয়াড্রেন্টে পড়ো না, যে এক্স ওয়াই যদি বলি তাহলে এটা দ্বারা কি 1 2 যদি বলি, তার মানে বোঝায় এক্স এর ভ্যালু 1 এবং আমাদের কি এটা দ্বারা বোঝায় হচ্ছে এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু কি 2, ক্রমজোর তো এটাই বোঝায়, রাইট, এক্স এর ভ্যালু। এবার আসো এই জিনিসটা যদি এই দেখো এক্স ওয়াই ওয়াই ওয়ান যদি ক্রমজোর হয়, তাহলে এই এক্স এর ভ্যালু এক্স ওয়ান এর সমান, ওয়াই এর ভ্যালু ওয়াই ওয়ান এর সমান। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে এক্স প্লাস 5 এবং 2y প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2y প্লাস 4 এবং 3y হলে এক্স এর মান আমার বের করতে হবে, রাইট। ওকে, তাহলে এটা কি একটা ক্রমজোর, এটা কি একটা ক্রমজোর, তাহলে ক্রমজোর হলে এর যে প্রথম রাশিটা এর প্রথম রাশির সমান হবে, দ্যাটস মিন আমার যে x প্লাস 5 সেটা হবে ইকুয়াল 2y প্লাস 4 এর, রাইট। এবার আসো এটার যে দ্বিতীয় রাশিটা, এর যে দ্বিতীয় রাশি 2y প্লাস 1 এটা 3y এর সমান হবে, যেহেতু ক্রমজোর, এই যে xy যদি ক্রমজোর হয় তাহলে কি 1 2 হলে x এর ভ্যালুটা এই 1 আর y এর ভ্যালুটা কি 2, ঠিক সেম এটা যেহেতু ক্রমজোর, দ্যাটস মিন আমার যে 2y প্লাস 1 এটা অবভিয়াসলি কি এটার সেকেন্ডটার সমান হবে, এটা তো ক্রমজোর নির্দেশ করে। আচ্ছা দেখো এটা দুইটা ইকুয়েশন, কেমন, এটা কি দুইটা ইকুয়েশন এবং দুইটা আননোন জিনিস অবভিয়াসলি বের করা যাবে। আচ্ছা তো এবার আমার বের করতেছে, আমার বলছে কি x এর ভ্যালু বের করতে। আচ্ছা তাহলে আমরা এবার দ্বিতীয় ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা একটু দেখি, এখানে x এর ভ্যালু বের করতে হলে আমার y এর ভ্যালুটা এখানে প্রয়োজন। তো এখানে যদি দেখি যে এখানে 1 আমরা 2y কে অপর পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয়ে যায় 2y, সুতরাং দেখো তিনটা থেকে দুটো y চলে গেলে y ইজ ইকুয়াল টু কি হয়েছে আমাদের 1। আচ্ছা আমার কিন্তু y এর ভ্যালু চাই নাই, আমার চাইছে হচ্ছে x এর ভ্যালু। এবার চলো x এক নঙে তুমি x এর ভ্যালু যদি পুট করো, হ্যাঁ এক নঙে x এর ভ্যালু যদি সরি y এর ভ্যালু যদি পুট করো x নঙে, তো এক নঙে কি আছে x প্লাস 5 ইকুয়াল টু 2y প্লাস 4, ওকে। আচ্ছা এবার y এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে থাকতেছে কি x প্লাস 5, তাহলে 2 একে 2 প্লাস হচ্ছে কত আমাদের 4। আচ্ছা তাহলে x প্লাস 5 সেটা কি হয়ে গেছে ওই পাশে 6, তাহলে আমাদের যদি তোমার 6 থেকে যদি 5 চলে যায় থাকে হচ্ছে কত আমাদের 1, তাহলে x এর ভ্যালু আমার কত হয়ে গেছে, x এর ভ্যালু হয়ে গেছে আমার 1, রাইট। তার মানে এটা আমাদের রিসেন্ট এগ্রি গুচ্ছতে এই কোশ্চেনটা আসছে, রাইট। সো এটা হচ্ছে এটা ক্রমজোরের বিষয়টা। আচ্ছা আজকে তাহলে এই ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সামনে আরো যে লেকচারগুলো আসতেছে আরো মোটামুটি আরো 9টা লেকচার আছে, এর মাধ্যমে আমরা সেকেন্ড পার্টের হায়ার ম্যাথের যে সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারগুলো সুন্দরভাবে যে গুছিয়ে আনার চেষ্টা করেছি। তো আমরা নেক্সট ক্লাস হচ্ছে এই যে সরলরেখা কিন্তু আজকে সম্পূর্ণ শেষ হয়নি, তো সরলরেখার যে বাকি যে পার্টগুলো আছে যেমন হচ্ছে আমাদের দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, এরকম টাইপের যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে নেক্সট ক্লাসে হচ্ছে লেকচার 2 তে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।